বলো, কেউ কিছু বলছো অনলাইনে? চলে আসছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এর মেন প্রিন্সিপালটা দেখে নেওয়ার চেষ্টা করছি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা কিনা হ্যালো অ্যারিনের উপরে হবে। হ্যালো অ্যারিন, ভালো করে ডায়াগ্রাম গুলো ফোকাস করো যেগুলো আমি ড্র করছি, পারলে আমার সঙ্গে ড্র করতে থাকো, বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো। একটা হ্যালো অ্যারিনকে আগে দেখে নি। न्यूक्लियोफिलिक सब्स्टिट्यूशन रिएक्शन हेलो एल्केन में किया था, अभी हेलो एरिन में है हम लोग। सो যে যেটুকু গ্যাপ আছে, যদি কিছু গ্যাপ থেকে থাকে ওই গ্যাপটা আমরা অফলাইন ক্লাসে ব্রিজ করব। যেটুকু গ্যাপ আছে আই নো সামথিং গ্যাপ আছে একটা হ্যালো অ্যালকেনের SN1 SN2 টা হয়েছিল, এলিমিনেশনটাতে কিছুটা গ্যাপ আছে এন্ড তারপরে কয়েকটা খুচখাচ রিঅ্যাকশন আছে যেটাতে হ্যালো অ্যালকেনের একটা পোরশন সার্টেন পোরশন গ্যাপ আছে। হ্যালো অ্যালকেনের যে সার্টেন পোরশনটা গ্যাপ আছে ওটাকে এখন পেন্ডিং রাখছি, নেক্সট ক্লাসে ওটাকে অফলাইন ক্লাসে ব্রিজ করব। আজকে একটা ফ্রেশ নিউ টপিক থাকছে, দ্যাট ইজ হ্যালো অ্যারিনের কেমিক্যাল রিঅ্যাকশনস। সো হ্যালো অ্যারিনকে দেখে নিচ্ছি কারা, এরা হচ্ছে হ্যালো অ্যারিন। ভালো করে ডায়াগ্রামটা ফোকাস করবে, যা কিছু লেখা আছে যদি ফোকাস করতে না পারো ফলো মাই ডায়াগ্রাম। সো হ্যালো অ্যারিন হচ্ছে এরা, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন। সো দে আর হ্যালো অ্যারিন। আচ্ছা, এটা কাজ করছি ওই জন্য জেনারেল লিখে দিচ্ছি, হ্যালো অ্যারিন এক্স লিখে দিচ্ছি, যেখানে এক্স হতে পারে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, এক্সট্রা ফ্লুরিনও হতে পারে, বাট আমরা ইউজুয়ালি ফ্লুরিনটাকে নিয়ে অত কাজ করি না, তাই ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিনকে ধরলাম। এখন হ্যালো অ্যারিনগুলোর মধ্যে একটা স্পেসিফিক টাইপ অফ রেজোনেন্স আছে যেটা আগেও দেখেছি। স্পেসিফিক টাইপ অফ রেজোনেন্সটা কি? হ্যালো অ্যারিনের মধ্যে, হ্যালো অ্যারিনের মধ্যে প্লাস আর এফেক্ট হবে বাই দ্য হ্যালোজেন অ্যাটম, কারণ হ্যালোজেন অ্যাটমের কাছে কি আছে? লোন পেয়ার। আর হ্যালোজেন অ্যাটমের লোন পেয়ার থাকার জন্য লোন পেয়ারটা এখানে ডোনেট করবে এবং রেজোনেন্স ইনিশিয়েট করবে। এই রেজোনেন্সকে বলা হয় প্লাস আর এফেক্ট। সো প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে এখানে কি হবে? প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে এখানে রেজোনেন্স ইনিশিয়েট হবে। রেজোনেন্স ইনিশিয়েট হলে কেমন করে পাই বন্ডটার মুভমেন্ট হবে আগেও অনেকবার দেখেছি, রিপিট করছি। এই পাই বন্ডটা এখানে শিফট হবে অ্যাজ মাইনাস চার্জ। সো ক্যানোনিক্যাল ফর্ম তৈরি হওয়া শুরু হচ্ছে, এন্ড এখান থেকে তৈরি হলো এক্স, এখানে ডাবল বন্ড এলো কারণ পাই বন্ড তৈরি হলে একটা লোন পেয়ার ইউজ হয়ে পাই বন্ড তৈরি হয়েছে। এখানে প্লাস চার্জ এসছে, এখানে মাইনাস চার্জ এসছে, বিকজ একটা পাই বন্ড শিফট হয়ে গেছে কার্বনের উপরে আর এখানে নতুন পাই বন্ড ফর্ম হয়েছে বাই দ্য লোন পেয়ার। সো লোন পেয়ার ডোনেশনের থ্রু দিয়ে নতুন পাই বন্ড ফর্ম হলো এবং এক্সিস্টিং পাই বন্ড মাইনাস চার্জ হয়ে কার্বনের উপরে শিফট হয়ে গেল। লোন পেয়ার ডোনেশন হয়ে ইনিশিয়েট হওয়ার জন্য এই রেজোনেন্সকে বলা হচ্ছে প্লাস আর এফেক্ট। দেখতে পাচ্ছি ক্লিয়ারলি বেনজিনে মাইনাস চার্জের ডেনসিটি বেড়ে গেল, বিকজ বেনজিনের মাইনাস চার্জ যেটা ছিল এখানে অর্থ পজিশনে সেটা এখানে জেনারেট করলো, তার কারণে বেনজিনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল। এখন কি করলাম? এখন এই মাইনাস চার্জটা আবার এখানে রেজোনেন্স শুরু করলো এবং তার জন্য এই পাই বন্ডের শিফটিং হয়ে গেল প্যারা পজিশনে। সো মাইনাস চার্জ এখন প্যারা পজিশনে শিফটেড, মাইনাস চার্জ প্যারাতে শিফটেড, নতুন নতুন পজিশনে ডাবল বন্ড আসছে। এই রেজোনেন্স ক্লাসে অনেকবার করেছি, হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার। এন্ড তারপরে রেজোনেন্স কন্টিনিউ হচ্ছে, এই মাইনাস চার্জ এখন এই পজিশনে শিফট হচ্ছে অ্যাজ আ পাই বন্ড এন্ড দিস পাই বন্ড ইজ মুভিং ওভার হিয়ার অ্যাজ অর্থ পজিশনে অ্যাজ আ মাইনাস চার্জ। এন্ড ক্যানোনিক্যাল ফর্ম কন্টিনিউ থাকছে, ডিলোকালাইজেশন কন্টিনিউ থাকছে, রেজোনেন্স কন্টিনিউ থাকছে। তাতে মাইনাস চার্জ ছিল অর্থ পজিশনে এন্ড এটা যেরকম ছিল সেরকমই রয়ে গেল, প্লাস চার্জ নিয়ে হ্যালোজেনটা যেরকম ছিল সেরকমই রয়ে গেল। এই পুরো রেজোনেন্সটা থেকে এখন লাস্টে কি হবে? লাস্টে এই পাই বন্ডটা আবার এখানে ব্যাক করবে এবং লোন পেয়ারটা ডাবল বন্ডটা পাই বন্ডটা লোন পেয়ার ফর্মে তার অরিজিনাল হ্যালোজেনের কাছে ব্যাক করে যাবে। পাই বন্ডটা এখানে মাইনাস চার্জটা ব্যাক করবে অ্যাজ আ পাই বন্ড এবং এই পাই বন্ডটা CX পাই বন্ডটা ব্যাক করে যাবে টু দা হ্যালোজেন অ্যাজ লোন পেয়ার, অরিজিনাল লোন পেয়ার। এই পুরো রেজোনেন্স থেকে একটা পয়েন্ট তো ক্লিয়ার যে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হয়েছে বেনজিন রিংয়ে, ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হয়েছে বেনজিন রিংয়ে। কথা হচ্ছে হেডিং এ আছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ। বেনজিন নিজে ইলেকট্রন ডেন্স হয়ে গেছে, বেনজিন এখন ইলেকট্রন রিচার। বেনজিন ইজ নাও ইলেকট্রন রিচার। নরমাল বেনজিন ইলেকট্রন রিচ। নরমাল বেনজিন কেমন? ইলেকট্রন রিচ। নরমাল বেনজিন হচ্ছে ইলেকট্রন রিচ। এখন ক্লোরোবেনজিন, হ্যালোবেনজিন, ব্রোমোবেনজিন এরা কেমন? এরা ইলেকট্রন রিচার। যদি এরা ইলেকট্রন রিচার হয়, নিউক্লিওফাইলের কাছে মাইনাস চার্জ থাকে, হ্যাঁ কি না বল? নিউক্লিওফাইলে কোন চার্জ থাকে? আর বেনজিনের ইলেকট্রন ডেনসিটি এখন বেড়ে গেছে কি কমে গেছে? বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে,
নিউক্লিওফাইলের কাছে মাইনাস চার্জ, তাহলে ইউজুয়ালি কি নিউক্লিওফাইলরা এইরকম হ্যালোবেনজিনকে অ্যাপ্রোচ করবে? কেন করবে না? ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে, আর নিউক্লিওফাইলের কাছেও কি থাকে? ইলেকট্রনই থাকে। সো ক্লিয়ারলি এখানে অ্যাপ্রোচটাই আসবে না। মানে আমরা বলতে পারি যে নিউক্লিওফাইল, কি হলো রে, দূর কি যে করছিস, বলতে পারি এটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, আর হ্যালোবেনজিন যেটা কিনা রেজোনেন্স হলো ঠিক আছে। নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, আর হ্যালোবেনজিনে দেখলাম রেজোনেন্স হয়েছে, আর রেজোনেন্স হচ্ছে শুধু ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে। যদি এটা হয়ে থাকে ইলেকট্রন রিচ আর এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল, যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে, তার মানে ক্লিয়ার কাট ব্যাপার হচ্ছে নিউক্লিওফাইল যদি অ্যাপ্রোচ করতে যায় বেনজিনকে সাবস্টিটিউশন করার জন্যই, তো সেই অ্যাপ্রোচে একটা হিউজ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি হবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি হবে। তাহলে যদি বলা হয় যে বেনজিন, কম্পেয়ার করছি, একটা কেস স্টাডি নিয়ে নিচ্ছে, ছোট্ট একটা কেস স্টাডি, বলছে বেনজিন আছে, এই তো দেখেন বেনজিন আছে, হ্যালোবেনজিন আছে, বেনজিন হ্যালোবেনজিন, এদের মধ্যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় হওয়ার চান্স বেশি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যদি হতে হয়, প্রথমে দেখতে হবে কোথায় হতে পারে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রেট কোথায় বেশি জানতে বলেছে, বেনজিন এন্ড হ্যালোবেনজিন। বেনজিন এমনিতে বলো ইলেকট্রন রিচ না ডেফিশিয়েন্ট? ইলেকট্রন রিচ। হ্যালোবেনজিনে ইলেকট্রন রিচনেস আরো বেড়েছে, তাহলে নিউক্লিওফাইল হ্যালোবেনজিনকে অ্যাপ্রোচ করতে কমফোর্টেবল না বেনজিনকে অ্যাপ্রোচ করতে কমফোর্টেবল? কথা হচ্ছে দুজনকেই অ্যাপ্রোচ করতে ডিসকমফোর্টেবল, কিন্তু রিলেটিভলি বেনজিনকে অ্যাপ্রোচ করতে লেস ডিসকমফোর্টেবল। কমফোর্টেবল তো কোথাওই নয়, বেনজিনকে অ্যাপ্রোচ করতে রিলেটিভলি লেস ডিসকমফোর্টেবল, কারণ এখানে ইলেকট্রন রিচনেস একটু হলেও কম আছে। এই তিনটে পাই বন্ড আছে যে, তিনটে পাই বন্ড আর কার কাছে আছে? এত সিগমা বন্ড, সঙ্গে আবার তিনটে পাই বন্ড, তাই না? আগে থেকেই লিচ। আর তার মানে দেখলাম হ্যালোজেন যখনই প্লাস আর এফেক্ট শো করছে তখন আরো রিচার হয়ে যাচ্ছে, মাইনাস চার্জ ঘুরতে শুরু করছে বেনজিন রিং এ, সো রিচার। তাহলে নিউক্লিওফাইল এমনিতে যাবে না কখনো হ্যালোঅ্যারিনের কাছে, নিউক্লিওফাইল সবসময়তেই বেনজিনের দিকেই আসার চেষ্টা করবে। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রেট বেনজিনে বেশি থাকবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রেট কোথায় বেশি থাকবে? বেনজিনে। জাস্টিফাই করতে দেয় এই সমস্ত কোয়েশ্চেন গুলো। নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট বেনজিনে বেশি হবে দেন হ্যালোবেনজিন, কারণ হচ্ছে ক্লিয়ারলি বেনজিন ইলেকট্রন ডেনসিটি আছে বাট এখানে বেশি আছে, তাই নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করতে গেলে রিপালশন তৈরি হয়ে যাবে, অ্যাপ্রোচটাই হবে না। তার মানে এটা স্লো রেটে করবে, করবে না বললেই চলে, এবং এটা অনেক ফাস্টার রেটে করবে। নাম্বার ওয়ান রিজন। এখানে আমরা আরো অনেকগুলো রিজন একে একে দেখতে চলেছি যে কেন। আমরা এখানে তাহলে কি বুঝলাম? হ্যালোবেনজিন এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হওয়ার চান্স আছে কি নেই, ক্লিয়ারলি বলো। দেখো কারণগুলো কি, তাহলে আমরা একে একে কারণগুলোতে আসছি। আমাদের কাছে এখন তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে, পয়েন্টটা যেটা হেডিং দেবে সেটা হচ্ছে লেস বা লেসার রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোঅ্যারিনস। হ্যালোঅ্যারিনরা লেস রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে কেন? তিনটে কারণ আছে, পুরো তিনটে কারণ একদম এক্সাম্পল একদম প্রপার নামিয়ে আসতে হবে, তবে গিয়ে ফুল মার্কস পাবে। বড় বড় তিনটে কারণ বাট প্রপার নামিয়ে আসতে হবে। লেসার রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোঅ্যারিন, হ্যালোঅ্যারিনরা ইন জেনারেল লেস রিঅ্যাক্টিভ। রিজন নাম্বার 1 এ আসছি। রিজন নাম্বার 1 হচ্ছে রেজোনেন্স। যখনই রেজোনেন্স হচ্ছে কি কি হচ্ছে দেখে নি। রেজোনেন্সে বলো প্লাস আর এফেক্ট শো হচ্ছে, হ্যাঁ কি না? আর প্লাস আর এফেক্ট হলে এক্ষুনি যেটা দেখলাম, সাইডে যদি হালকা করে সাইডে একটু ড্র করে রাখি, এক্ষুনি যে রেজোনেন্সটা দেখলাম, এই যে রেজোনেন্সটা হচ্ছে প্লাস আর এফেক্ট, হ্যাঁ কি না বল? তাই তো? তাহলে লোন পেয়ার ডোনেট হচ্ছে, কে ডোনেট করছে? হ্যালোজেনটা। হ্যালোজেনটা তার লোন পেয়ার ডোনেট করে রেজোনেন্স ইনিশিয়েট করছে, প্লাস আর এফেক্ট হচ্ছে। প্লাস আর এফেক্টের ফলে ইলেকট্রন ডেনসিটি, ফ্লোচার্ট রেডি করো, ইলেকট্রন ডেনসিটি অফ হ্যালোঅ্যারিন increases, yes or no?
প্লাস আর এফেক্ট হচ্ছে, তার জন্য ইলেকট্রন ডেন্সিটি অফ হ্যালোয়ারিন ইনক্রিজ করছে। ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইনক্রিজ করছে। যদি নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করতে আসে তার মানে রিঅ্যাকশনের রেট, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করছে। কোন রিঅ্যাক্টিভিটি? এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটি। কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিয়ে ডিল করছি বলতো? কারণ বলো, পুরো হ্যালো অ্যালকেন নিয়ে যখন ক্লাস করেছি, হ্যালো অ্যালকেনের ক্লাসে খালি SN1 SN2 SN1 SN2 এটাই চলেছে, হ্যাঁ কি না? SN1 SN2 মানেটা কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনই চলেছে। তার মানে হ্যালো অ্যালকেনের কাছে খালি SN1 SN2 চলছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন চলছে, আর সেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে হ্যালো অ্যারেনরা পুরো একদম লিস্ট রিঅ্যাক্টিভিটি দেখাচ্ছে। তাহলে হ্যালো অ্যালকেনে মোর রিঅ্যাক্টিভিটি SN1 SN2, বাট হ্যালো অ্যারিনে SN1 SN2 চান্সই নেই। হ্যালো অ্যারিনে দেখতে পাচ্ছি SN1 SN2 হওয়ার চান্সটাই চলে গেল, কারণ হ্যালো অ্যারিনে কি হয়ে গেল? হ্যালো অ্যারিনে দেখা যাচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতেই চাইছে না, কারণ নিউক্লিওফাইল আসতে গেলেই বলছে রিপালশন হয়ে যাবে, আর রিপালশন হয়ে গেলেই বলছে রিঅ্যাক্টিভিটি কমে যাবে। যেখানে হ্যালো অ্যালকেন গুলো নিউক্লিওফাইল দ্বারাই অ্যাটাক হতো, লিভিং গ্রুপ বেরিয়ে যেত, নিউক্লিওফাইল আসছে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল আসছে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। হ্যালো অ্যালকেন গুলোতে যেখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হাই স্পিডে হতো, SN1 হোক বা SN2 হোক, সেখানে হ্যালো অ্যারেন গুলোতে নিউক্লিওফাইল আসতেই পারছে না, রিপালশনের কারণে রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2 তে আসছি, সবকটা রিজন দিয়ে আসতে হবে। রিজন নাম্বার 2 হচ্ছে CX বন্ড। CX বন্ডের স্ট্রেংথ, CX বন্ডের স্ট্রেংথ মানে এই পার্টিকুলার বন্ডটার কথা বলছি। চলো দেখে নেওয়া যাক। যদি নিউক্লিওফাইল ধরলাম তারপরেও এলো, ধরলাম নিউক্লিওফাইল তারপরেও এলো, আচ্ছা রিপালশন আছে, কোনো ব্যাপার না, রিপালশনকে ওভারকাম করেই আমি যাব। এন্ড নিউক্লিওফাইল রিপালশনকে ওভারকাম করে এই কার্বনেই অ্যাটাক করার কথা, এন্ড হ্যালোজেন বেরিয়ে যাওয়ার কথা। SN2 বা SN1 হলে এটাই হওয়ার কথা, ইয়েস অর নো? কুইকলি আমাকে বলো, SN1 বা SN2 হলে এই জিনিসটাই হওয়ার কথা এক্স্যাক্টলি, যে হ্যালো হ্যালো অ্যারিনটা আছে, হ্যালো অ্যারিনের মধ্যে এই হ্যালো গ্রুপটা হচ্ছে লিভিং গ্রুপ, নিউক্লিওফাইল অ্যাটাক করতে চায়, অ্যাটাক করতে রিপালশন হচ্ছে, তারপরেও আসতে চায়, এই কার্বনে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ আউট হবে, এটাই হওয়ার কথা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলে, হ্যাঁ কি না? এখন কথা হচ্ছে অ্যাটাক আসতে হবে তাহলে এই পার্টিকুলার কার্বনে, অ্যাটাকটা এখানেই আসতে হবে, কারণ লিভিং গ্রুপটা ওর সাথেই অ্যাটাচ আছে। এখন এই লিভিং গ্রুপটা এখানে যদিও বা অ্যাটাচ আছে, কিন্তু এখানে CX বন্ডের বন্ড স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। কেন? CX বন্ড মাল্টিপল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে। CX বন্ডের মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার জুড়ে যাচ্ছে। CX বন্ডটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে সিঙ্গেল বন্ড, কিন্তু CX বন্ডটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ড নয়। CX বন্ডটা কি বন্ড? পার্শিয়ালি ডাবল বন্ড। কেন? কারণ CX বন্ডে ক্লিয়ারলি রেজোনেন্স আছে। কোথায় সিঙ্গেল বন্ড? কোথায় সিঙ্গেল বন্ড? কোথায় সিঙ্গেল বন্ড? তো CX বন্ডে সিঙ্গেল বন্ড অ্যাকচুয়ালি আছে। CX বন্ডটা এক্সটাকে তো বেরোতে হবে, হ্যাঁ কি না? নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করলে এক্সটাকে বেরোতে হবে, এক্সটাকে বেরোতে গেলে এই বন্ডটাকে সিঙ্গেল হলে ইজিলি ব্রেক হয়ে যেত। হ্যালো অ্যালকেনে এই বন্ডটা সিঙ্গেল বন্ড থাকতে ইজিলি ব্রেক হয়ে বেরিয়ে যেত, বাট এখানে কোথায় সিঙ্গেল বন্ড? এখানে তো রেজোনেন্স হয়ে গেছে, আর রেজোনেন্স হয়ে যাওয়ার জন্য কোন বন্ড ডেভেলপ করেছে? ডাবল বন্ড ডেভেলপ করে গেছে। তাহলে ডাবল বন্ড যদি ডেভেলপ করে গিয়ে থাকে, তাহলে CX বন্ডটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ড না পার্শিয়ালি ডাবল বন্ড? পুরোপুরি ডাবল বন্ড ডেভেলপ করেনি, বাট অনেকগুলো স্ট্রাকচারে তো ডাবল বন্ড ডেভেলপ করে গেছে। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারছি CX বন্ডটা মাল্টিপল বন্ড ক্যারেক্টার পেয়ে গেছে বা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেছে। CX বন্ড সিঙ্গেল বন্ড নয়, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে রেজোনেন্সের থ্রু দিয়ে। রেজোনেন্স হওয়ার জন্য পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার যদি CX বন্ড পেয়ে যায়, তাহলে বল X মাইনাস কি বেরোতে পারবে না? CX বন্ডের বন্ড এনার্জি বেশি হওয়ার জন্য X মাইনাস বেরোতে চাইবে না। CX মাইনাসে CX বন্ডের বন্ড এনার্জি খুবই হাই হয়ে যাচ্ছে। বন্ড এনার্জি যদি হাই হয়ে যায়, তাহলে CX বন্ড ব্রেক করবে না। স্ট্রং CX বন্ড হয়ে যাচ্ছে। স্ট্রং CX বন্ড হলে ব্রেকিংটা কিভাবে হবে? তাহলে এইখানে রিঅ্যাকশন অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। একে তো নিউক্লিওফাইল আসতে গেলেই রিপালশন খাচ্ছে, কারণ মাইনাস চার্জ ঘুরছে বেনজিনে।
মাইনাস চার্জ এই নিউক্লিওফাইলের মাইনাস চার্জকে রিপেল করছে। তারপরেও যদি অনেক মোটিভেশন নিয়ে নিউক্লিওফাইল আসতে চায়, আসতে গেলে দেখছে অ্যাটাক তো ভাই করলাম, এক্স তো বেরোতেই চায় না, তো সাবস্টিটিউশন হবে কোত্থেকে? অ্যাটাক করলাম কিন্তু এক্স বেরোতে চায় না, কেন? এই সিএক্স বন্ড এখন বলছে পার্শিয়াল ডাবল বন্ড। অবশ্যই সিঙ্গেলটা থেকে ডাবল আছে, স্ট্রং হচ্ছে না, ডাবল তো পাচ্ছে না, তো অবশ্যই স্ট্রং হচ্ছে। দে হাত দে, সিঙ্গেল বন্ড আছে, ওই হাতটা দে, সিঙ্গেল বন্ড আছে, মাঝে মধ্যে এরকম ডাবল হচ্ছে, তোর সঙ্গে আমার অ্যাট্রাকশন কেমন হচ্ছে? স্ট্রংই হচ্ছে না। যখন মাঝে মধ্যে ডাবল তো হচ্ছে না, কেউ যদি আমাদেরকে আর তোকে আর আমাকে যদি উল্টো দিক থেকে টানে আর সেই মোমেন্টে যদি আমরা ধরে নিই, তাহলে কি পড়ে যাব না স্ট্রং থাকবে? ক্লিয়ার? তাহলে পার্শিয়াল ডাবল বন্ড হয়ে যাওয়া মানে স্ট্রং বন্ড হয়ে যাওয়া। সিএক্স বন্ড কি তাহলে সিঙ্গেল বন্ড হ্যালো অ্যালকেনদের মতন? হ্যালো অ্যালকেনে কি স্কোপটা আছে? CH3Br সিঙ্গেল বন্ড, CH3Cl সিঙ্গেল বন্ড, CH3CH2I সিঙ্গেল বন্ড, সবই সিঙ্গেল বন্ড ওখানে, কিন্তু এখানে সিএক্স বন্ড রেজোন্যান্সের থ্রু দিয়ে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে। কেমন করে পাচ্ছি? একটু আগে আমরা রেজোন্যান্সটা দেখেছি, এই যে দেখতেই পাচ্ছি যে হ্যালো অ্যারিন হলে সেখানে ক্লিয়ার রেজোন্যান্স হচ্ছে, আর হ্যালো অ্যারিনে ক্লিয়ার কাট রেজোন্যান্সে সিএক্স বন্ড পার্শিয়াল ডাবল বন্ড হয়ে যাচ্ছে। সিএক্স বন্ড হয়ে যাচ্ছে পার্শিয়ালি ডাবল বন্ড। সিএক্স বন্ড যেহেতু পার্শিয়ালি ডাবল বন্ড হয়ে গেছে, এখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে আর এক্স বেরিয়ে যাবে, এই ব্যাপারটা তো ইজি নয়, কারণ বন্ডকে ব্রেক করতে এখন বেশি এনার্জি লাগছে। সেকেন্ড রিজন ক্লিয়ার? সেকেন্ড রিজন ক্লিয়ার? চলে আসছি থার্ড রিজনে। থার্ড রিজন কি বলছে? একটা হ্যালো অ্যালকেনের সঙ্গে কম্পেয়ার করছি, বা ঠিক আছে নর্মাল একটা হ্যালো অ্যারিনকে নিয়েই দেখছি। এটা একটা হ্যালো অ্যারিন, এখানে হ্যালোজেনটা আছে, অ্যাটাকটা সবসময় এই কার্বনে আসে, হ্যাঁ কি না? তবেই তো লিভিং গ্রুপ বেরোবে। এই কার্বনে অ্যাটাক আসবে, এখান থেকে লিভিং গ্রুপ বেরোবে, এই তো রিঅ্যাকশন হচ্ছে, হওয়ার কথা। এইখানে অ্যাটাক আসবে, লিভিং গ্রুপ বেরোবে। আচ্ছা, আবার নিউক্লিওফাইলের কাছে আর একটা ঝামেলা। প্রথম কথা বলো, নিউক্লিওফাইল কি একদম মন খুলে মনের আনন্দে অ্যাটাক করতে আসতে পারছে? নিউক্লিওফাইল কি মন খুলে মনের আনন্দে অ্যাটাক করতে আসতে পারছে? কারণ রিপালশন ফেস করছে রাস্তায়। তারপরে যদি অ্যাটাক করে, লিভিং গ্রুপ বেরোচ্ছে, ওটাও পার্শিয়াল ডাবল বন্ড নিয়ে বসে আছে, বেরোচ্ছে না। আচ্ছা, এবারে এখন সমস্যা হচ্ছে নিউক্লিওফাইলের ইচ্ছেটাই চলে যাচ্ছে অ্যাটাক করতে আসার। তার আরো একটা কারণ কি? কারণটা হচ্ছে এই পার্টিকুলার কার্বনের সংকরায়ন বা হাইব্রিডাইজেশনটা একটু বলো দেখি, বলো সোহাম। এই পার্টিকুলার কার্বনের হাইব্রিডাইজেশন কি আছে? এই পার্টিকুলার কার্বনের হাইব্রিডাইজেশন কি আছে সোহাম? বল পড়াম, কি আছে? ডাবল বন্ডেড কার্বন না, এখানে তো ডাবল বন্ড আছে। সো ডাবল বন্ডেড কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। sp2 তে বল পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত? এই sp2 পার্সেন্টেজ এস ক্যারেক্টার, তিনটে অরবিটালের মধ্যে একটা এস, 33.33%। কারণ তিনটে অরবিটাল আছে, একটা এস দুটো পি, তিনটে অরবিটালের মধ্যে একটা হচ্ছে এস, দ্যাট ইজ 33.3%, যেটা কিনা হায়ার পার্সেন্টেজ। কেন? sp3 তে এস কত? sp3 তে এস 25%। এটা আবার কি হয়ে গেল? হায়ার এস অরবিটালের পার্সেন্টেজ আছে, কারণ একবার পার্সেন্টেজটা দেখে নি। যদি sp3 থাকে তাহলে পার্সেন্টেজ অফ এস অরবিটাল কত? 25, চারটের মধ্যে একটা এস। যদি sp2 থাকে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 33.3, তিনটের মধ্যে একটা এস। যদি sp থাকে তাহলে দুটো অরবিটাল, তার মধ্যে একটা এস, সো 50%। চারটে অরবিটাল sp3, তার মধ্যে একজন এস, 25%। তিনটে অরবিটাল মিলে তৈরি হচ্ছে sp2, তার মধ্যে একটা এস, 33.3%। দুটো অরবিটাল মিলে তৈরি হয় sp, তার মধ্যে একটা এস, 50%। তাহলে sp, এবার হ্যালো অ্যালকেনের কার্বনটা কেমন কার্বন? হ্যালো অ্যালকেনের কার্বনগুলো কেমন কার্বন? sp3, অল সিঙ্গেল বন্ডেড, অল সিঙ্গেল বন্ডেড কার্বন। হ্যালো অ্যালকেনের কার্বন হচ্ছে sp3 কার্বন। তাহলে সেখানে এস ক্যারেক্টার কত?
আর sp2 কার্বন, এখন হ্যালো অ্যারিনের কার্বন sp2 কার্বন s ক্যারেক্টার কত, দ্যাট ইজ বেশি হয়ে গেছে s ক্যারেক্টার। এখন s অরবিটালের পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, কারণ s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে এন্ড অ্যাট্রাকশন বেশি করবে। s অরবিটালের পার্সেন্টেজ বেশি মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ s অরবিটাল গুলো কোথায় থাকে, নিউক্লিয়াসের 1s 2s 3s নিউক্লিয়াসের কাছে থাকছে না। সো s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকছে, আর কাছে থাকা অরবিটালে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হলে তাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলে থাকি। তাহলে s অরবিটালের পার্সেন্টেজ বেশি হয়ে যাওয়া মানে ইলেকট্রোনেগেটিভিটি কেমন, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে বুদ্ধি করে বল, হ্যালো অ্যালকেন যদি নিয়ে একটা ধর CH3X আছে, যেখানে এটা sp3, যেখানে 25%, তাহলে এই কার্বনটা ইলেকট্রোনেগেটিভ না এই sp2 কার্বন ইলেকট্রোনেগেটিভ? কে বেশি ইলেকট্রোনেগেটিভ? sp2 কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই কার্বন কম ইলেকট্রোনেগেটিভ, যেহেতু এ কম ইলেকট্রোনেগেটিভ, এখানে x নিজের দিকে ইলেকট্রন পেয়ারকে মনের সুখে টানতে পারতো, আর এই কার্বনকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বানিয়ে দিত। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনে আরামসে নিউক্লিওফাইল অ্যাটাক করতো। গল্প ক্লিয়ার? ওখানে কি হতো, এই কার্বন sp3 কার্বন হ্যালো অ্যালকেনের sp3 কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, তাই কার্বন আর হাইড্রোজেন কার্বন আর হ্যালোজেনের মাঝের বন্ড পেয়ারকে মনের সুখে হ্যালোজেনটা নিজের দিকে টানতে পারতো, কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি কম, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম। কেন? কারণ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম এই কারণে, কার্বন sp3 তে এসি তো কম আছে, তো ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে। তাহলে এই sp3 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম মানে ও টানতে পারে না, হ্যালোজেন সবটা টেনে নেয়। বন্ড পেয়ারকে যদি এ নিজের কাছে হোল্ড করতে না পারে, হ্যালোজেন যদি সবটা নিজের দিকে টেনে নেয়, তাহলে এই কার্বন ক্লিয়ারলি ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। আর ইলেকট্রন ডিফিশিয়েন্ট কার্বনের কাছে কে আরামসে আসবে, এন্ড সাবস্টিটিউট করে বেরিয়ে যাবে, SN2 করবে, SN1 করবে, বেরিয়ে যাবে। এখন কথা হচ্ছে এই কার্বন কি অত উইক কার্বন, না এটা ইলেকট্রোনেগেটিভ কার্বন? এখন তাহলে হায়ার পার্সেন্টেজ মানে এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, এখন নিউক্লিওফাইল অ্যাটাক করতে আসছে, কিন্তু এই কার্বনটা কি অতটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট? দ্যাট ইজ এই কার্বন লেস ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ ও হোল্ড করতে পারে, ওর জোর আছে। ওকে দুর্বল ভেবে এখন ওর উপরে নিউক্লিওফাইল অ্যাটাক করতে এলেই বলবে ভাই আমার অত ইলেকট্রন ডেফিসিয়েন্সি নেই, আমার লাগবে না তোকে। লেস ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে বলা হয় ইলেকট্রোফিলিসিটি। সো লেস ইলেকট্রোফিলিক, আর লেস ইলেকট্রোফিলিক মানে অবভিয়াসলি নিউক্লিওফাইল আসতে রিল্যাক্টেন্সি দেখাবে, দ্যাট ইজ লেস রিঅ্যাক্টিভিটি। ও যদি ইলেকট্রন বেশি ইলেকট্রন আছে, কারণ ইলেকট্রন নেগেটিভ, আর ইলেকট্রন যদি থাকে নিউক্লিওফাইল কোত্থেকে আসবে, আসতে চাইবে না। সো তিনটে গল্প একে একে বলছি, ভালো করে বুঝে নাও। প্রথম গল্প নিউক্লিওফাইলের সঙ্গে হ্যালো অ্যারিনের, প্রথম গল্প নিউক্লিওফাইলের সঙ্গে কার, সোহম, হ্যালো অ্যারিনের। প্রথম গল্পটা হচ্ছে কি, নিউক্লিওফাইল দূর থেকে দেখছে, কি দেখছে, হ্যালো অ্যারিনের মধ্যে রেজোনেন্স চলছে। হ্যালো অ্যারিনের রেজোনেন্স চললে কি হচ্ছে, হ্যালো অ্যারিনে বল। আরে প্রথমে রেজোনেন্স চললে প্রথমে কি হচ্ছে, হ্যালো অ্যারিনের ইলেকট্রন ডেনসিটি অনেক বেড়ে গেছে। তাহলে হ্যালো অ্যারিনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে, এটা দেখে নিউক্লিওফাইল আর ঘর থেকেই বেরোতে চাইবে না, বলবে কি করে আমি অ্যাটাক করব, ওর ইলেকট্রন ডেনসিটি এত বেশি, আমি যেতে যাব রাস্তাতেই রিপালশন খেয়ে যাব। কারণ হ্যালো অ্যারিনের রেজোনেন্সের থ্রুতে ইলেকট্রন ডেনসিটি কি হয়েছে, অনেক বেড়ে গেছে, রাস্তাতেই আমি রিপালশন খেয়ে যাব আমার ইলেকট্রন নিয়ে যেতে গেলে। প্রথম রিঅ্যাক্টেন্সি। তারপরেও এখন নিউক্লিওফাইলকে কেউ একটা এসে মোটিভেট করলো, না ভাই তোকে করতেই হবে, তোকে যেতেই হবে, ওকে অ্যাটাক করতে যেতেই হবে। নিউক্লিওফাইল একদম মোটিভেটেড হয়ে গিয়ে বেরিয়ে পড়লো, ঠিক আছে অ্যাটাক করতেই যাই, আজকে দেখে নেবো স্পার ওস্পার করে ফেলবো। অ্যাটাক করতে এসে দেখছে আরে এখানে তো অন্য ঝামেলা, কি কার্বনটা sp2, এটা তো হ্যালো অ্যালকেনের কার্বন নয়, যে কার্বন নিজেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট ভিখারি হয়ে বসে আছে। এই কার্বন ভিখারি, এই কার্বন ক্লিয়ার কাট ভিখারি নয়, এর কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, কারণ এর ইলেকট্রন নেগেটিভিটি কম, হ্যালোজেন সবই নিজের কাছে গুছিয়ে নিয়ে বসে আছে, একে ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছে, তাই নিউক্লিওফাইল আসছে আরামসে অ্যাটাক হয়ে যাচ্ছে। বাট এই কার্বন শিয়ানা কার্বন, এ তো ভিখারি হয়ে বসে নেই। তাহলে যদিও অনেক
মোটিভেশন নিয়ে নিউক্লিওফাইল আসেও বা আসতে গিয়ে দেখছে কার্বনই বলছে আমি ভাই অত ভিখারি নেই, তোকে আমার লাগবে না, এবার আমি হ্যালো অ্যালকেনের কার্বন নই, আমি হ্যালো অ্যারিনের কার্বন, তোকে দেখে মনে হচ্ছে আমি কার্বন, বাট আমার কাছে পাওয়ার আছে, এখন আমার কাছে হায়ার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আছে, 33% এস ক্যারেক্টার নিয়ে বসে আছি আমি, আমার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, এখন ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে আমি এখন নিজের যোগ্যতা ইলেকট্রন হোল্ড করি, নিউক্লিওফাইলের ধার ধারি না। নিউক্লিওফাইল দেখলে আরেক ঝামেলা, একে তো আগে থাকতেই রিপালশন ছিল, যদি মোটিভেশন নিয়ে অ্যাটাক করতে এলো তাতেও দেখলো কার্বন বলছে আমি লেস ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আমার কাছে ইলেকট্রন আছে, নিজের ইলেকট্রন আছে। হ্যালোজেন এখন আমার সব ইলেকট্রন নিয়ে পালাতে পারে না, কারণ আমিও ইলেকট্রনকে হোল্ড করি, আমিও ইলেকট্রন নেগেটিভ sp2 আমি। তারপরেও নিউক্লিওফাইল এবার ফেরতই আসছিল যে হবে না, আর কিছু আশা নেই। এই অবস্থায় নিউক্লিওফাইলকে লাস্ট টাইমের জন্য আরেকজন কেউ মোটিভেট করলো, ভাই চলে এসছিস এতটা, ছেড়ে দিয়ে যাবি sp2 কথাটা শুনে, যতই হোক 50% এস তো আর নেই, sp তো আর নয়, 50% এস তো আর নেই, কত ইলেকট্রোনেগেটিভ হবে, একটু ফোর্সফুলি অ্যাটাক কর। স্ট্রং কোন নিউক্লিওফাইলে ধরা দিয়ে পাঠানো হলো যে অ্যাটাক করাতেই হবে, স্ট্রং নিউক্লিওফাইলটা মনে মনে মোটিভেটেড যে এখানে রিপালশন আছে, কোনো ব্যাপার না, আমি ওভারকাম করেই যাব। অ্যাটাক করতে গিয়ে দেখবো কার্বন বলছে আমি লেস ইলেকট্রোফিলিক, আমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি নেই, তাও কোনো ব্যাপার না, তারপরেও জোর করে অ্যাটাক করব, কারণ আমি এখন স্ট্রং নিউক্লিওফাইল। বলছি অ্যাটাক করার পরে হ্যালোজেনটাই বেরোতে চায় না আর, কারণ ওখানেও সিএক্স ডাবল বন্ড ক্যারেক্টার নিয়ে বসে আছে, অ্যাটাক করে দিয়েছে। এই অবস্থায় হ্যালোজেন আর বেরোচ্ছে না। তিনটে প্রবলেম নিউক্লিওফাইলকে ফেস করতে হচ্ছে পরপর, ক্লিয়ার? একটা পাথওয়েতে প্রবলেম, একটা কার্বনটা ইলেকট্রোফিলিক নয়, আর তারপরেও যদি অ্যাটাক হয়ে যায় হ্যালোজেন বেরোতে চায় না, কারণ হ্যালোজেন না বেরোলে ওখানেই তো নিউক্লিওফাইলের গল্প, সব মোটিভেশন ওখানেই শেষ হয়ে যাবে। ভাই এত কাণ্ড করে অ্যাটাক করলাম, হ্যালোজেনই বলে আমার ডাবল বন্ড ক্যারেক্টার আছে, রেজোন্যান্স করে বসে আছি, মানে এ পুরো গুছিয়ে বসেছে, এর কাছে নিউক্লিওফাইল আসার কোনো চান্সই নেই। তাই হ্যালো অ্যালকেন গুলো যেরকম ভাবে যত ইজিলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1 SN2 করবে, এরা আদৌ করতে চাইবে না, পারবে না, কারণ নিউক্লিওফাইল আসতে গেলে রাস্তায় অনেক বাধা। প্রথম বাধা, অ্যাপ্রোচই করতে পারবে না, কারণ ইলেকট্রন ডেনসিটি অনেক হাই। দ্বিতীয় কথা, অ্যাপ্রোচ করলেও এখানে ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি থাকার জন্য ইলেকট্রোফিলিক নয়। কথা শোনা যাচ্ছে না, কারণ তুই লোড নেটওয়ার্ক জোনে আছিস, তোর যদি অসুবিধা হয় তুই লিভ করে যা, পরে ক্লাসে জয়েন করে নিবি। সো নিউক্লিওফাইল অ্যাটাক করছে, আর নিউক্লিওফাইল যখনই অ্যাটাক করছে তখন এই পার্টিকুলার কার্বনটা ইলেকট্রোনেগেটিভ কার্বনটা হওয়ার জন্য এখানে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভ কার্বন হওয়ার জন্য এখানে অ্যাটাকটা আসতে পারছে না, কারণ এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট নয়। আর তারপরে অ্যাটাক যদি জোর করেও আসে, লিভিং গ্রুপ বেরোয় না, কারণ ওখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে রেজোনেন্সের থ্রু দিয়ে। এই তিনটে কারণের জন্য এখন যদি আমাকে কোয়েশ্চেন করে, সেকেন্ড কেস স্টাডি নিয়ে নাও, সেকেন্ড কেস স্টাডি বলছে হ্যালো অ্যালকেন আছে আর হ্যালো অ্যারিন আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কোথায় ফার্স্ট হবে? হ্যালো অ্যালকেন আছে, হ্যালো অ্যারিন আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় ফার্স্ট হবে রে? সো হ্যালো অ্যালকেনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট ফার্স্ট থাকবে, কারণ হ্যালো অ্যালকেনে এই সমস্ত কোনো প্রবলেম গুলো নেই। হ্যালো অ্যালকেনে কোনো মাইনাস চার্জের একটা বলয় নেই, একটা মাইনাস চার্জের একটা পেরিফেরাল মাইনাস চার্জের ডেন্সিটি বেড়ে গেছে, এরকম কোনো ব্যাপার নেই। নিউক্লিওফাইল আরামসে আসে, কার্বনটাও ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আরামসে অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন নিউক্লিওফাইলকে আরামসে ওয়েলকাম করে, অ্যান্ড সিএক্স বন্ডটাও সিঙ্গেল বন্ড, ওটাও আরামসে বেরিয়ে যায়। তাই যেহেতু হ্যালো অ্যালকেনের অ্যালকিল গ্রুপের চারপাশে কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন ডেন্সিটি নেই, তাই আরামসে অ্যাপ্রোচ করতে আসে, নিউক্লিওফাইল খুবই স্মুথলি অ্যাপ্রোচ করতে আসে। অ্যাপ্রোচ যখন করতে আসে কার্বন ওকে আরামসে ওয়েলকাম করে, কারণ ও নিজেও ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, আর এতে সিএক্স সিঙ্গেল বন্ড ওটাও ইজিলি ব্রেক করে বেরিয়ে যেতে পারে। তাই হ্যালো অ্যালকেন এই তিনটে প্রবলেমের একটা প্রবলেমও নেই যেটাতে হ্যালো অ্যারিন ফেস করছে, সেই জন্য হ্যালো অ্যালকেনদের রিঅ্যাক্টিভিটি হ্যালো অ্যারিনদের থেকে সব সময় বেশি টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সব রিঅ্যাকশনের প্রতি নয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রতি, ঠিক আছে? তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট যদি বলা হয় হ্যালো অ্যালকেনে বেশি হবে। আবার একই রকম ভাবে দুটো হ্যালো অ্যারিন আছে, বেনজিনও আছে আবার একটা হ্যালো অ্যারিনও আছে, সেখানে কোথায় বেশি? সো থার্ড কেস নিয়ে নাও,
এই থার্ড কেস কোথায় হলো? সেকেন্ড কেস হলো তো এটা। একটা হলো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, একটা ছিল বেনজিন আর হ্যালো বেনজিন। এই তিনজনকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটির অর্ডারে সাজাতে হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেটের অর্ডারে সাজাতে হবে। এটা যেহেতু হ্যালো অ্যালকেন, এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইজিলি হবে, কারণ কোনো মাইনাস চার্জ ঘুরছে না। এটা ইলেকট্রোফিলিক, কারণ অ্যাট্রাক্ট করে নিয়েছে sp3 হওয়ার জন্য। sp3 হওয়ার জন্য ইলেকট্রোফিলিক, ইলেকট্রন ডিফিসিয়েন্সি আছে। নিউক্লিওফাইলের অ্যাটাক আসা পসিবল তার মানে, আর অ্যাটাক এলে এটা সিঙ্গেল বন্ড আরামসে বেরিয়ে যাবে, ভেঙে যাবে। সো যেহেতু এটা sp3, এখানে ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য নিউক্লিওফাইল আরামসে আসবে। নিউক্লিওফাইল যদি আরামসে আসে, এটা আরামসে বেরিয়ে চলে যেতে পারবে, কারণ এটা সিঙ্গেল বন্ড আছে। আর এখানে কোনো মাইনাস চার্জের কোনো এরকম কোটিং নেই, যার জন্য নিউক্লিওফাইল আসতে গেলে এই রাস্তাতেই রিপালশন পাবে। এখানে কি হবে? এখানে একটা মাইনাস চার্জের ডেনসিটি বেশি হয়ে আছে, ইলেকট্রন ডেনসিটি বেশি, তার জন্য নিউক্লিওফাইল আসতে গেলে রাস্তাতেই একটা রিপালশন পাবে। এখানেই একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন পাবে, আর রিপালশনটার কারণে আসতে চাইবে না। সো নিউক্লিওফাইল যদি বেনজিনের কাছে আসতে চায়, ইলেকট্রন ডেনসিটি বেনজিনে নরমালি বেশি থাকে, রিপালশন ফেস করবে, আসতে চাইবে না। এখানে তো তিনটে রিজন আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন আছে। ইলেকট্রন ইলেকট্রন রিপালশন একটা রিজন। নাম্বার টু রিজন হচ্ছে তোমার লেস ইলেকট্রোফিলিসিটি অফ দ্য sp2 কার্বন, লেস ইলেকট্রন ডিফিসিয়েন্সি বা ইলেকট্রোফিলিসিটি। লেস ইলেকট্রোফিলিসিটি মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি। আর 3 নম্বর রিজন হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার অফ দ্য CX বন্ড। তিনটে রিজন আছে। এক তো নিউক্লিওফাইল আসতেই পারছে না, রাস্তাতেই রিপালশন ফেস করছে। তার উপরে আবার এখানে এই কার্বনটা sp2 ইলেকট্রোফিলিক নয়, প্লাস চার্জ যতটা নেই, নিউক্লিওফাইল আসতে পারছে না একটা, কারণ মাইনাস চার্জের ডেনসিটি বেশি আছে প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে। তারপরেও যদি আসে তাহলেও কি প্রবলেম হচ্ছে? তারপরে যদি আসতে চায় তাহলেও প্রবলেম এটাই হচ্ছে যে রাস্তাতেই প্রচুর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ছিল। কার্বনটা sp2 ইলেকট্রোনেগেটিভ কার্বন, ইলেকট্রোনেগেটিভ কার্বন ইলেকট্রোফিলিক নয়, ইলেকট্রন ডিফিশিয়েন্ট নয়। ইলেকট্রন ডিফিশিয়েন্ট না হলে সে নিউক্লিওফাইলকে ওয়েলকাম করছে না। অ্যান্ড তারপরও যদি এটাকে ব্রেক করে বেরোতে হতো, সিঙ্গেল বন্ড হলে সুবিধা ছিল, CX বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে, অতটা ইজিলি ব্রেক করতে চাইছে না। এই চারটে কারণ ছাড়া আরো একটা কারণ আছে, 4 নাম্বার রিজনে একটা আছে। বল 4 নাম্বার রিজনটা কি হতে পারে? যেটা লিস্ট ইম্পর্টেন্ট বাট এটা রিজন বটে। SN2 রিঅ্যাকশন যখন হয় তখন অ্যাটাক কোন সাইড থেকে হয়? আর এখানে ব্যাক সাইড পুরোপুরি এত বড় একটা গাবদা গ্রুপ নিয়ে ব্লক হয়ে বসে আছে, পেছনটাই তো খুঁজে পাবে না, অ্যাটাক কোত্থেকে করবে? তার মানে এখানে ব্যাক সাইড ইজ ব্লক। বল, কারণ হচ্ছে SN1 হওয়ার মতন কোন স্কোপ এখানে নেই। SN1 এ তো আগে থাকতেই লিভিং গ্রুপটা বেরোয়, আর লিভিং গ্রুপ ডাবল বন্ড ক্যারেক্টার নিয়ে বসে আছে, তাহলে এমনি বেরোবে না। এবার SN1 আরো কেন হচ্ছে না কারণ বলছি একে একে, আরো কারণ আসছে, এগুলো তো এখন অব্দি জানলাম, 3টে কারণ জেনেছি, তার বেসিসে বলতে পারছি। তাহলে এখানে রিঅ্যাক্টিভিটি রেট সব থেকে বেশি, এখানে তারপরে কম, হ্যাঁ কি না? হ্যালো অ্যালকেনে আরামসে রিঅ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল আসছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, SN1 SN2 সব হচ্ছে। এখানে চান্স কমে যাচ্ছে, এখানে চান্স আরো কমে যাচ্ছে, কারণগুলো দেখলাম। এরপরে স্পেসিফিক্যালি SN2 আর SN1 এর চান্সও দেখছি। SN2 এর চান্স কম, এখানে SN2 নিয়ে ডিসকাস করছি। SN2 এর চান্স স্পেসিফিক্যালি কম, কারণ ব্যাক সাইড ইজ স্টেরিক্যালি হিন্ড্রেড। ব্যাক সাইড ইজ স্টেরিক্যালি হিন্ডার্ড বাই কোন গ্রুপ? এই বাল্কি ফিনাইল গ্রুপ। ফিনাইল গ্রুপটা যে বাল্কি ফিনাইল গ্রুপটা বসে আছে, তো নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোত্থেকে?
যদি নিউক্লিওফাইল আসতে চাই তো আটকে গেল এখানে, এই C6H5 এইটা, এই গ্রুপটা ফিনাইল গ্রুপ। নিউক্লিওফাইল ব্যাক সাইডে আসতে যাচ্ছে, এই গ্রুপই আটকে দিচ্ছে তাকে, এখানে ক্লিয়ার একটা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হয়ে যাচ্ছে। ব্যাক সাইডে একটা বড় বাল্কি গ্রুপ বসে আছে, ব্যাক সাইডে একটা বড় বাল্কি ফিনাইল গ্রুপ বসে আছে, এই কার্বন অব্দি নিউক্লিওফাইল পৌঁছতেই পারছে না। ব্যাক সাইডে অ্যাটাক হবে তবে তো CX বেরোবে, X বেরোবে। ব্যাক সাইডটাই ব্লক বাই দিস বাল্কি গ্রুপ। তাহলে ব্যাক সাইড বল্ক, ব্যাক সাইড হচ্ছে ব্লক বাল্কি গ্রুপ দিয়ে, স্টেরিক হিন্ড্রেন্স আছে। CX বন্ডের ব্যাক সাইডে ফিনাইল গ্রুপটা বসে আছে, CX বন্ড তার ঠিক পিছনেই বসে আছে ফিনাইল গ্রুপটা, হুইচ ইজ আ বাল্কি গ্রুপ। তার জন্য ব্যাক সাইড ইজ ব্লকড বাই স্টেরিক হিন্ড্রেন্স, এন্ড সেই কারণে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করার চেষ্টা করলো। নিউক্লিওফাইল হয়তো অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, কিন্তু নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করার চেষ্টা করলেও সেখানে অ্যাপ্রোচ হতে পারছে না, বাল্কি ফিনাইল গ্রুপ দিয়ে ব্যাক সাইড ব্লক আছে। বাল্কি গ্রুপ আছে ব্যাক সাইডে, ফিনাইল গ্রুপ আছে, ব্লক আছে, অ্যাপ্রোচ করার জায়গা পাচ্ছে না, সি অবধি পৌঁছতেই পারছে না। সি অবধি পৌঁছবে তবে তো অ্যাটাক করবে, sp2 কার্বন হোক আর যাই হোক, অ্যাটাক করতে গেলে সি অবধি পৌঁছতে হবে। সি অবধি পৌঁছানোর রাস্তাতেই অনেক প্রবলেম পাচ্ছে। একে তো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ছিল, তার উপর আবার দেখছে ব্যাক সাইডটাও পুরোপুরি ভাবে ব্লক হয়ে বসে আছে, স্টেরিক হিন্ড্রেন্স হয়ে আছে। তার জন্য SN2 করতে চাইলেও স্পেসিফিক্যালি সেটা করতে পারছে না। আচ্ছা, SN1 কি কোনোভাবে করিয়ে দেওয়া যেতে পারে, যে এক্সটাকে বের করে দেওয়া গেল, এক্সটা আগে বেরিয়ে গেল, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তারপরে গিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, যদি কোনোভাবে চান্স থাকতে পারে কি, সেটাও চলো দেখে নি। SN1 এর কি অপশন এখানে, SN1 হতে পারে কিনা। SN1 হতে গেলে আগে নিউক্লিওফাইল অ্যাটাক করে নাকি আগে লিভিং গ্রুপ বেরোয়? SN1 এ আগে লিভিং গ্রুপ বেরোয়, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে নিউক্লিওফাইল অ্যাটাক করে। তাহলে SN1 এ চলো আগে যদি কোনোভাবে দেখলাম হাই টেম্পারেচার দিয়েছি, CX বন্ড ডাবল বন্ড ক্যারেক্টার আছে, তাও ব্রেক করিয়ে ছেড়েছি। হাই টেম্পারেচার দিয়েছি, হাই প্রেসার দিয়েছি, বল হাই টেম্পারেচার দিয়েছি, হাই প্রেসার দিয়েছি, ব্যাক সাইড ব্লক আছে, যেতে পারছি না। এখন টার্গেট একটাই, এই CX কে গুঁড়িয়ে দিতে হবে পুরো। CX বন্ডকে কি করতে হবে, একদম পুরো স্ম্যাশ করে দিতে হবে CX বন্ডটাকে। CX বন্ডকে স্ম্যাশ করার জন্য হাই টেম্পারেচার দিলাম, হাই প্রেসার দিলাম, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে CX বন্ডের রেজোন্যান্সের জন্য, তারপরে ওকে ব্রেক করে দিলাম। তাহলে কি SN1 হতে পারে? দেখা যাবে তারপরেও SN1 হচ্ছে না। কেন হচ্ছে না দেখে নেওয়া যাক। এত কিছু করেও হচ্ছে না, অনেক চেষ্টা চালানো হচ্ছে, যদি কোনোভাবে সাবস্টিটিউশনটা হয়। সেখানে ড্রাস্টিক কন্ডিশন ইউজ করছি। ড্রাস্টিক কন্ডিশন মানে হাই টেম্পারেচার, হাই প্রেসার, রাফ কন্ডিশন। ড্রাস্টিক কন্ডিশন ইউজ করছি, একদম রাফ কন্ডিশন, হাই টেম্পারেচার, হাই প্রেসার, ক্যাটালিস্ট ফ্যাটালিস্ট সব দিয়ে দিয়েছি, কোনোভাবে CX বন্ডটাকে ব্রেক করে দেওয়া হোক। আচ্ছা, CX বন্ড ব্রেকও হয়ে গেল, ধরো কত আর টলারেট করবে একটা CX বন্ড? তো সে কি CX বন্ড বলে সে কি মানুষ নয়? তারও তো একটা টলারেন্স পাওয়ারের ক্ষমতা আছে। CX বন্ডকে একদম পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য ড্রাস্টিক কন্ডিশনে ফেলে দেওয়া হয়েছে, হাই টেম্পারেচার হাই প্রেসার দিয়ে দেওয়া হয়েছে, CX বন্ড ব্রেক করে গেছে। তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, হ্যাঁ কি না? CX বন্ড ব্রেক করে গেছে, X মাইনাস আউট হয়ে গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এখন এই কার্বোক্যাটায়নে আরামসে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করতে পারতো, অ্যাটলিস্ট যেদিকে এক্সটা ছিল ওদিক থেকে তো অ্যাপ্রোচটা আসতেই পারতো। ব্যাক সাইড ব্লক আছে ঠিক কথা, বাট যেদিকে X ছিল ওই দিক থেকে তো এইখানে অ্যাপ্রোচটা আসতেই পারতো, হ্যাঁ কি না? নিউক্লিওফাইল তো এখন এদিক থেকে অ্যাপ্রোচ করতেই পারতো যেদিকে X ছিল, কারণ ও তো বেরিয়ে গেছে। মজার বিষয় হচ্ছে এটাও পসিবল নয়, এই কার্বোক্যাটায়নটাই তৈরি হবে না। দিস ইজ ফিনাইল কার্বোক্যাটায়ন। এই ফিনাইল কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল, মানে হাইলি আনস্টেবল। এই ফিনাইল কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল হওয়ার জন্য এখানে এই কার্বোক্যাটায়নটা ফর্মই হবে না। আর ফর্ম না হলে যতই ড্রাস্টিক কন্ডিশন দিয়ে এক্স কে বের করা সহজ হবে না। আনস্টেবল কার্বোক্যাটায়ন কে আর ফর্ম করতে চায়, যতই ঝড় আসুক না কেন, ড্রাস্টিক কন্ডিশন আসুক না কেন, কার্বন আর হ্যালোজেনটা একে অপরকে হোল্ড করারই চেষ্টা করবে। কারণ কার্বনও খুব ভালো করে জানে এক্স বেরিয়ে গেলে আমাকে এমন কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে যেটা হাইলি আনস্টেবল।
ওটা আমি কোনোভাবেই তৈরি করতে চাই না, তার থেকে এক্স এর সঙ্গে থেকে যাওয়া ভালো। যদিও বা এক্স নিজের দিকে মাঝে মধ্যে ইলেকট্রন পেয়ারকে টেনে নেয় এবং আমাকে হুমকি দেয় যে কোনো দিন ছেড়ে চলে যাব, কিন্তু তারপরেও ওর সঙ্গে থেকে যেতে চাই, কারণ যে কার্বোক্যাটায়ন তৈরি হবে তারপরে সেই কার্বোক্যাটায়নকে সামলাতে পারবে না কার্বন, হাইলি আনস্টেবল কার্বোক্যাটায়ন। তাই কার্বোক্যাটায়নটা কখনোই ফর্ম হবে না ইজিলি, তাই ড্রাস্টিক কন্ডিশনেও নিউক্লিওফাইল অ্যাপ্রোচের কোনো স্কোপই থাকবে না, আর নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করতে না পারলে SN1ও হবে না, রিঅ্যাক্টিভিটি এখানেও ফল করবে। SN2 হচ্ছে না ব্যাকসাইড ব্লক বলে, SN1 হচ্ছে না ফিনাইল কার্বোক্যাটায়নটা তৈরি হতে পারছে না বলে। যদি কোনোভাবে ড্রাস্টিক কন্ডিশনে X মাইনাসকে বের করে দেওয়া যেত এবং ফিনাইল কার্বোক্যাটায়নটাকে তৈরি করে দেওয়া যেত, তাহলে হয়তো নিউক্লিওফাইল তারপরে অ্যাটাক করতো এবং SN1টা হয়ে যেত, বাট সেটাও হওয়ার স্কোপ থাকছে না, কার্বোক্যাটায়নটা এতটাই আনস্টেবল তৈরি হতেই চাইছে না। ঠিক মাথায় ঢুকেছে প্রত্যেকের সবকটা পয়েন্ট? ভেরি গুড, সাবাস। চলে আসছি অ্যাকর্ডিংলি আমরা কয়েকটা রিয়াকশন দেখবো, তারপরও ড্রাস্টিক কন্ডিশন ইউজ করে কেমন করে হয়ে থাকে রিয়াকশনগুলো দেখে নিচ্ছি। চলো, প্রথমটা রিয়াকশনের নাম দিয়ে দাও ডাউজ প্রসেস। ডাউজ প্রসেস, এতক্ষণ আমরা রিঅ্যাক্টিভিটি দেখছিলাম, রিঅ্যাক্টিভিটিতে আমরা জানলাম হ্যালো অ্যালকেন গুলো হচ্ছে সব থেকে রিঅ্যাক্টিভ, বেনজিন তার থেকে একটু কম রিঅ্যাক্টিভ, আর হ্যালো অ্যারিন গুলো একেবারেই রিঅ্যাক্টিভ নয় টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ নিউক্লিওফাইল এদের কাছে একেবারেই আসতে চায় না এবং আসতে পারবেও না। সবই হ্যাঁ কেমিক্যাল রিঅ্যাকশনসই চলছে সব, ঠিক আছে হ্যালো অ্যারিনের। এবারে কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর মধ্যে প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে ডাউজ প্রসেস, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দেখে নাও। এই রিঅ্যাকশনটা ফেনলও পাবে, অন্য অনেক জায়গাতেও পাবে। ফেনলও এই রিঅ্যাকশনটা, যে ফেনলের প্রিপারেশনে এই রিঅ্যাকশনটা ইউজ করা হয়, অ্যালকোহল ফেনল ইথার, ওই ফেনলের প্রিপারেশনে সেম রিঅ্যাকশন আছে। তো ধরো ক্লোরোবেনজিন আছে, ক্লোরোবেনজিনে এখন ড্রাস্টিক কন্ডিশন মানে অনেকটাই ড্রাস্টিক কন্ডিশন ইউজ করা হয়, 623 কেলভিন টেম্পারেচার, 300 অ্যাটমসফিয়ার প্রেসার, এগুলো সমস্ত কিছু ইউজ করা হচ্ছে। 600 কেলভিন টেম্পারেচার আছে, 300 অ্যাটমসফিয়ার প্রেসার আছে, এবং এই অবস্থাতে NaOH অ্যাড করা হচ্ছে, NaOH অ্যাড করা হচ্ছে, ঠিক আছে NaOH অ্যাড করা হচ্ছে। NaOH থেকে যে নিউক্লিওফাইলটা তৈরি হবে সেটা হচ্ছে OH মাইনাস। নর্মাল অবস্থায় OH মাইনাসের কোনো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে পারার কথা নয়, কিন্তু যেহেতু হাই টেম্পারেচারই খালি দিইনি, হাই প্রেসারও দিয়েছি, এই ড্রাস্টিক কন্ডিশনে OH মাইনাস Cl মাইনাসকে সাবস্টিটিউট করতে পারবে। হাইলি ড্রাস্টিক কন্ডিশনে এই সাবস্টিটিউশনটা পসিবল হবে অ্যান্ড Cl মাইনাস আউট হয়ে যাবে অ্যাজ HCl, Cl মাইনাস আউট হয়ে যাবে অ্যাজ HCl। মাথায় ঢুকেছে? হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু শুধু হাই টেম্পারেচারে দিইনি, প্রচুর হাই প্রেসারেও রেখেছি মলিকুলটাকে, সো হাই টেম্পারেচার হাই প্রেসারে বাধ্য হবে এক প্রকার যে হতে। হাইলি ড্রাস্টিক কন্ডিশন, নর্মাল ড্রাস্টিক কন্ডিশনও হবে না, হাইলি ড্রাস্টিক কন্ডিশন তখন গিয়ে মলিকিউলটা বাধ্য হবে নিউক্লিওফাইলের অ্যাটাককে অ্যাকসেপ্ট করতে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে, Cl মাইনাস আউট হবে, OH জয়েন করবে। যেহেতু মিডিয়ামে NaOH আছে, যখনই OH জয়েন করবে, এখানে সেকেন্ডে একটা স্টেপ আছে, OH যেই জয়েন করে গেল ফেনল হয়ে গেল, মিডিয়ামে NaOH ছিল, NaOH হচ্ছে একটা বেস, এই বেসের সঙ্গে ফেনলের একটা রিয়াকশন হবে, দিয়ে OHটা ONa হয়ে যাবে, OHটা হয়ে যাবে ONa, অর্থাৎ এখান থেকে H প্লাস বেরিয়ে যাবে, আর H প্লাস বেরিয়ে গিয়ে সেখানে Na প্লাস ঢুকে যাবে, আর সঙ্গে জল বেরিয়ে যাবে, জল আউট হয়ে যাবে। সো কি হচ্ছে এখানে, তৈরি হলো ফেনল, ফেনলটা তৈরি হওয়ার পরে আরো দুটো স্টেপ হয়, ফেনলটা তৈরি হওয়ার পরে আলটিমেটলি ফেনলই তৈরি হবে, বাট তৈরি হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওখানে রিঅ্যাকশনটা থেমে যায় না, ওই ফেনলের OH এর Hটা বেরিয়ে যায় OH এর সঙ্গে, দিয়ে ওয়াটার তৈরি করে। NaOH এর OH আছে আর ফেনলের H আছে, ফেনলের H আর NaOH এর OH ওয়াটার ফর্ম করে আউট হয়ে যায়, আর এখান থেকে যে H প্লাসটা বেরিয়ে গেল সেখানে Na প্লাস জয়েন করে যায়, দিয়ে ONa হয়ে যায়, সোডিয়াম ফেনক্সাইড। তাই একে ফেনল বানাতে গেলে আবার একটু ডাইলিউট HCl অ্যাড করতে হয় অ্যাসিডিফিকেশন করার জন্য। অ্যাসিডিফিকেশন করলে ফাইনালি এই Na প্লাসের জায়গায় H প্লাস জুড়ে যায় ফ্রম HCl।
এবং NaCl আউট হবে অবশ্যই। সো দিস ইজ দ্য ডাউস প্রসেস হোল রিয়াকশন, যেখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি ক্লোরোবেনজিন আছে, হাইলি ড্রাস্টিক কন্ডিশন আছে, এই অবস্থায় বাধ্য হয়েছে এক প্রকার ক্লোরিনটা আউট হতে এবং OH মাইনাস জয়েন করতে ফ্রম NaOH। ইভেন এই NaOH-টাও কনসেন্ট্রেটেড থাকে। ড্রাস্টিক কন্ডিশন মানে সব দিক থেকে চাপ দেওয়া হচ্ছে, ভাঙতেই হবে, করতেই হবে, এরকম একটা ব্যাপার। সো OH মাইনাসের কনসেন্ট্রেশনও হাই কনসেন্ট্রেশনে থাকে। OH মাইনাসটা নিউক্লিওফাইল অ্যাটাক হয়েছে, Cl মাইনাস আউট হয়েছে এবং আউট হওয়ার পরে তৈরি হয়েছিল ফেনল। ওখানেই রিয়াকশনটা থেমে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু বেস আছে মিডিয়াম এবং সেটাও কনসেন্ট্রেটেড বেস আছে, তাই OH মাইনাসের হাইড্রোজেনটা বেসের OH এর সঙ্গে জল তৈরি করে আউট হয়ে যায় এবং OH মাইনাসের হাইড্রোজেনটা থেকে এই ফেনলের যে OH এর হাইড্রোজেনটা NaOH এর OH এর সঙ্গে জল তৈরি করে আউট হয়ে যায় এবং হাইড্রোজেনটা যেই H+ ফর্মে জল তৈরি করে আউট হয়ে যায়, ওখানে Na+টা ঢুকে যায়, তৈরি হয়ে যায় সোডিয়াম ফেনক্সাইড। এখানে রিয়াকশনটা দাঁড়িয়ে যায়। এর পরের স্টেপে কি হয়? এরপরের স্টেপে আবার একটু ডাইলুট HCl দিতে হয়, ডাইলুট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করতে হয়। ডাইলুট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করলে তখন Na+ এর জায়গায় আবার H+ জয়েন করে যায়, দিয়ে তৈরি হয়ে যায় ফেনল। ফাইনালি ফেনলের প্রিপারেশন এইভাবেই করা হয়ে থাকে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? আচ্ছা, এবারে আমি একটু বুদ্ধি লাগানোর চেষ্টা করছি অ্যাজ আ কেমিস্ট হিসাবে। কি বুদ্ধি? নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারছে না কেন, একবার কারণগুলো অ্যানালিসিস করব, দিয়ে দেখার চেষ্টা করব কোনো কি কারণ আছে যেটাকে সরানো যেতে পারে। কারণগুলো দেখার চেষ্টা করি। নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারছে না, তার প্রথম কারণ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফেস করছে রাস্তাতেই। কেন? কারণ ওই হ্যালো অ্যারিনের চারপাশে মাইনাস চার্জের ডেনসিটি ঘুরছে বাই রেজোনেন্স। প্রথমেই দেখেছি রেজোনেন্স যখন হচ্ছে, তাহলে মাইনাস চার্জের ডেনসিটিকে যদি কোনোভাবে কমানো যায়, তাহলে কি নিউক্লিওফাইল একটু মোটিভেটেড হতে পারে যে হ্যাঁ অ্যাটাক করা যেতে পারে। এখন তাহলে আমাদের টার্গেট হবে হ্যালো অ্যারিনের মধ্যে যে রেজোনেন্স হয়েছে, যেটা আমরা একদম প্রথমে দেখেছি, হ্যালো অ্যারিনের মধ্যে যে রেজোনেন্স হয়েছে, এই রেজোনেন্সটাই হ্যালো অ্যারিনে হয়েছিল, হ্যাঁ কিনা প্রথমেই দেখেছি। এই রেজোনেন্সে হ্যালো অ্যারিনের রিংটাতে মাইনাস চার্জ ঘুরেছিল। হ্যালো অ্যারিনের রিংটাতে কোন চার্জ ঘুরেছে? কোনোভাবে যদি এই মাইনাস চার্জের ডেনসিটিকে একটু কমিয়ে দেওয়া যেত, তাহলে নিউক্লিওফাইলগুলোর সুবিধা হতো কিনা। কারণ মাইনাস চার্জের ডেনসিটি হ্যালো অ্যারিনে অনেক ঘুরছে, তার জন্যই তো নিউক্লিওফাইলটা আসতে পারছে না। যদি কমিয়ে দেওয়া যায়, সো কি করে কমানো যাবে? এনি আইডিয়া? কারোর কাছে কোনো প্ল্যান? বল। রেজোনেন্স তো হবেই, আমি তো চাইলেও বন্ধ হবে না। বল বুদ্ধি করে। হ্যালোজেন তো থাকবে, হ্যালো অ্যারিনই তো বটে ওটা। ওই হ্যালো অ্যারিনেই আমাকে অ্যাটাক করাতে হবে। হ্যালো অ্যারিনটার মধ্যে হ্যালো অ্যারিনটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি, তার মানে হ্যালো অ্যারিনটার ইলেকট্রন ডেনসিটি কোনোভাবে কমাতে হবে, এটা টার্গেট। বলো কি করে অ্যাচিভ হবে? জল দিলে কি হবে? দূর, ইলেকট্রন ডেনসিটি তো চলে যাবে না, ওখানেই থাকবে। টার্গেটটা বুঝে নাও, আমার প্রবলেম কোথায়, টার্গেট কি তাতে। এটা হ্যালো অ্যারিন, এর ইলেকট্রন ডেনসিটি হাই না লো? মারাত্মক লেভেলের হাই, কারণ এখানে রেজোনেন্স চলেছে। কেমন করে চলেছে? একদম শুরুতেই দেখেছিলাম, লোন পেয়ার গুলো আছে, লোন পেয়ার গুলো প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে রেজোনেন্স চালিয়েছে। ইয়েস অর নো বল। লোন পেয়ার গুলো প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে রেজোনেন্স চালিয়েছে, তার জন্য ইলেকট্রন ডেনসিটি পুরো সিস্টেমে অনেক বেড়ে আছে। এখন টার্গেট কি? এই হাই ইলেকট্রন ডেনসিটিকে কোনোভাবে যদি লো করা যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। কিভাবে করা যেতে পারে? এনি আইডিয়া? আইডিয়াটা শুধু চাইছি, বাকি আমি করে দিচ্ছি তোমার জন্য। কি আনতে হবে? হাই ইলেকট্রন ডেনসিটি আছে, অর্থাৎ এটা তো অ্যাজ ইট ইজ থাকবেই, প্লাস আর এফেক্টও চলবেই, ইলেকট্রন ডেনসিটিও বাড়বেই। কি করা যেতে পারে যাতে ওই বেড়ে যাওয়া ইলেকট্রন ডেনসিটি কমে যায়? কি করা যেতে পারে যাতে বেড়ে যাওয়া ইলেকট্রন ডেনসিটিকে সামহাও কমানো যেতে পারে? ভেরি গুড, সাবাস। কে বললে এটা? কে বলেছে? শীর্ষ। ওকে, গুড, সাবাস, একদম কারেক্ট। ধর নাইট্রো গ্রুপের মতন কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাড করে দিলাম, এখন রেজোনেন্সটা কেমন করে হবে দেখ। এই প্লাস আর এফেক্ট শুরু হয়েছিল, হ্যাঁ কি না? তাতে এটা এখানে উঠে গেছে, ইয়েস অর নো? ভালো করে এই রেজোনেন্সটা খেয়াল করবি। এখানে মাইনাস চার্জ, এখানে পার্শিয়াল ডাবল বন্ড তৈরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল।
বাকি নাইট্রো গ্রুপ এখন প্রেজেন্ট আছে। এই মাইনাস চার্জ এখানে ঘুরেছে, আগে হলে এই মাইনাস চার্জটা বল এইখানে চলে যেত, হ্যাঁ কি না, এবং তারপর ওদিকে ঘুরে চলে যেত, তাই তো? এই পাই বন্ড এখন এইখানে চলে যেত, তারপরে ওদিকে ঘুরে চলে যেত। বাট এখন এটা এইখানে চলে আসছে, এটা এই দিকে চলে আসছে, অর্থাৎ মাইনাস চার্জটা এখানে উইথড্র হয়ে গেল, বেনজিনে রইল না। এই দিকে চলে এলো মাইনাস চার্জ। এখন দেখ অক্সিজেনের মাথায় দুখানা মাইনাস চার্জ। এই স্ট্রাকচারটাতে বেনজিনে মাইনাস চার্জ আছে? বেনজিন রিং এ কোনো মাইনাস চার্জ আছে? রিংটাতে কোনো মাইনাস চার্জ আছে? বেনজিন রিং এর কোনো কার্বনে কোনো মাইনাস চার্জ আছে? এই পার্টিকুলার 3 নাম্বার ক্যানোনিক্যাল ফর্মে। সো 3 নাম্বার ক্যানোনিক্যাল ফর্মে এখানে বেনজিন রিং এ কোনো মাইনাস চার্জের প্রেজেন্স নেই, কারণ মাইনাস চার্জটা সামহাও বেনজিন থেকে ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রো গ্রুপের দিকে শিফট হয়ে গেছে। বেনজিন রিংটা থেকে সামহাও মাইনাস চার্জটা কোনোভাবে ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রো গ্রুপের দিকে শিফট হয়ে গেছে। তাই এই মোমেন্টে বেনজিন একটু হলেও লেস ইলেকট্রন রিচ, এন্ড এই সুযোগটাকে কাজে লাগাবে কে? নিউক্লিওফাইল। এই সুযোগটাকে কাজে লাগাবে নিউক্লিওফাইল, এন্ড অ্যাটাক করার চেষ্টা করবে এই অবস্থাতে। যদি কোনোভাবে অ্যাটাকটা হয়ে যায়, ড্রাস্টিক কন্ডিশন লাগবে তারপরেও, কারণ সিএক্স বন্ড এখনো পার্শিয়াল ডাবল বন্ড নিয়ে বসে আছে। স্টিল যদি কোনোভাবে অ্যাটাকটা হয়ে যায়, একটা চান্স নেবে, একটু হাই টেম্পারেচারে হাই প্রেসারে এসে অ্যাটাক করে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই কন্ডিশনটা বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরেই আবার ওই মাইনাস চার্জ ব্যাক করবে, এন্ড আবার এখানে ফেরত চলে আসবে। কিছুক্ষণ পরেই ওই মাইনাস চার্জ আবার ব্যাক করবে, এবং এখানে অর্থ পজিশনে আবার ফেরত চলে আসবে। তারপরে অর্থ পজিশন থেকে মাইনাস চার্জ রেজোনেন্স কমপ্লিট করে অরিজিনাল অবস্থায় লোন পেয়ার হিসাবে তার অরিজিনাল এক্স এর কাছে ব্যাক করে যাবে। তার মানে এমন একটা পুরো রেজোনেন্সে এমন একটা সিচুয়েশন হলো যেখানে বেনজিনে মাইনাস চার্জের ডেনসিটি ইনক্রিজ হচ্ছিল, হতে হতে সামহাও শিফট হয়ে গেল টুয়ার্ডস অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্যারা পজিশনে অ্যাটাচ আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা থাকার জন্য কি হলো? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা থাকার জন্য এই জিনিসটা হলো এক্স্যাক্টলি যে বেনজিনের মাইনাস চার্জ যেটা বাড়ছিল, এই যে বাড়ছিল, ওই মাইনাস চার্জটা সামহাও বেনজিন থেকে শিফট হয়ে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের দিকে চলে গেল থ্রু রেজোনেন্স। এখানে কেউ এটা বুদ্ধি করে বলতে পারবে নাইট্রো গ্রুপ কোন এফেক্ট শো করলো? ভেরি গুড, মাইনাস আর এফেক্ট শো করেছে, উইথড্র করেছে, সাবাস। অর্থ আর প্যারাতেই এটা কাজটা হয়, মেটাতে হয় না। আসছি সবেতেই আসছি। প্যারাতে থাকলে স্মুথলি হয়, তাই প্যারা দিয়ে এখন বোঝাচ্ছি। অর্থতেও হবে, মেটাতে হবে না, কারণ রেজোনেন্স হবে না। দেখিয়ে দেবো, সব করে রেজোনেন্স দেখবো আমরা, মাথায় পুরো জিনিসটা বসাতে হবে তোমাকে। সো কি হচ্ছে তাহলে? প্লাস আর এফেক্ট শুরু করেছিল, এ মাইনাস আর এফেক্ট দিয়ে কোঅপারেট করলো ইলেকট্রনটাকে পুরোপুরি ফ্লো করে নিতে। কি হলো আলটিমেটলি দেখো তো ভালো করে। ইলেকট্রন পেয়ার ছিল অরিজিনালি কোথায়? কার কাছে? ইলেকট্রন পেয়ার অরিজিনালি ছিল কার কাছে? আর চলে গেছে কোথায়? পুরো লিনিয়ার ফ্লো হয়ে গেছে, হ্যাঁ কি না? প্যারা পজিশনে থাকার জন্য পুরো এখান থেকে ছিল, এখানে চলে গেছে, লিনিয়ার ফ্লো হয়ে গেছে থ্রু দা বন্ডস। তার মানে লিনিয়ারলি এরকম ভাবে ইলেকট্রন একজন ডোনেট করেছে, ইলেকট্রন একজন উইথড্র করেছে। ডোনেট করেছে প্লাস আর এফেক্টে, উইথড্র করেছে মাইনাস আর এফেক্টে। তার মানে আলটিমেটলি কি বেনজিন রিংটাতে ইলেকট্রন খুব বেশিক্ষণের জন্য স্টে করছে? রিং এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি থাকছে, রিং এ আলটিমেটলি ইলেকট্রন ডেনসিটি থাকছে না, কারণ একজন ইলেকট্রন ডেনসিটিকে এনহ্যান্স করছে, অন্যজন ইলেকট্রন ডেনসিটিকে ডিক্রিজ করছে। অর্থাৎ রিংটা অতটাও ইলেকট্রন রিচ নয়, এন্ড আলটিমেটলি তাহলে রিচ না হওয়ার জন্য এখানে একটু হলো লেস ইলেকট্রন রিচ। এই জিনিসটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে প্যারানাইট্রো হ্যালোয়ারিন। অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে লিখে রাখো এটাকে, এটা হচ্ছে একটু হলো লেস ইলেকট্রন রিচ, এন্ড তার জন্য এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক পসিবল, একটু হলেও পসিবল, রিঅ্যাক্টিভিটি একটু হলেও বাড়লো। লেস ইলেকট্রন রিচ কে? হ্যালো অ্যারিনের রেসপেক্টে যদি প্যারা পজিশনে নাইট্রো থাকে,
অর্থ মেটাতে থাকলেও হবে, আসছে একে একে। হ্যালো অ্যারিনের রেসপেক্টে যদি প্যারা পজিশনে নাইট্রো থাকে, হ্যালো অ্যারিনের রেসপেক্টে প্যারাতে নাইট্রো থাকলে ইলেকট্রন রিচটা একটু কমে যাচ্ছে, কারণ নাইট্রো ইলেকট্রনকে তুলে নিচ্ছে, মাইনাস আর এফেক্ট শো করেছে। ইলেকট্রনকে তুলে নেওয়ার জন্য একটু হলেও ইলেকট্রন ডেন্সিটি কমছে, তার মানে নিউক্লিওফাইল অ্যাটাক করার চান্স পাচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাক করার চান্স পাচ্ছে। হ্যাঁ, কম টেম্পারেচারে করে দেবে, কারণ এখানে বল এরকম কোনো ফ্যাসিলিটি ছিল? এই যে এইখানে কোনো উইথড্র করার মতন কেউ ছিল? তারপরে এই ড্রাস্টিক কন্ডিশনে নিউক্লিওফাইল অ্যাটাক করেছিল কিনা? সিএল কে বার করেছে, ওই ঢুকিয়েছে, হ্যাঁ কিনা? তাহলে এখন তো একটা ফ্যাসিলিটি পাচ্ছে, এখানে প্যারাতে কি পেয়ে যাচ্ছে? উইথড্র করার মতন কাউকে পেয়ে যাচ্ছে, তাহলে এখন আরো কম টেম্পারেচারই অ্যাটাক করিয়ে দেবে। দেখো এই দুটো এক্সাম্পল দেখে নাও, তাহলে মাথায় ঢুকে যাবে। বলো এখানে হ্যালো অ্যারিনের সঙ্গে কটা নাইট্রো অ্যাটাচ আছে? দুটো নাইট্রো। হ্যালো অ্যারিন দেখাচ্ছে, হ্যালো অ্যারিন শো করছে প্লাস আর এফেক্ট, হ্যালো অ্যারিনের হ্যালোজেন প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে, আর এরা মাইনাস আর শো করে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে। তাহলে বলো এই অবস্থায় হ্যালো অ্যারিন ইলেকট্রন রিচ না লেস ইলেকট্রন রিচ? ভেরি গুড, লেস ইলেকট্রন রিচ। কারণ একজন ইলেকট্রন ডেন্সিটিকে বাড়াচ্ছে প্লাস আর এর থ্রু দিয়ে, অন্য দুজন তুলে নিচ্ছে মাইনাস আর এর থ্রু দিয়ে, রেজোন্যান্সের থ্রু দিয়ে তুলছে। সো একজন বাড়াচ্ছে, দুজন উইথড্র করে নিচ্ছে, এটা লেস ইলেকট্রন রিচ। তাহলে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক ভালো হবে খারাপ হবে? তাই ভালো হবে। দেখো এখন টেম্পারেচার কিন্তু লেগেছে মাত্র 368 কেলভিন। এই আগেরটাতে কত লেগেছিল রে? কত লেগেছিল? 600 কেলভিন টেম্পারেচার, সঙ্গে প্রেসার 300 অ্যাটমসফিয়ার প্রেসার, সঙ্গে এনওএইচ কেমন ছিল? কনসেন্ট্রেটেড। আর এখন কি কন্ডিশন লাগছে? এখন লাগছে হচ্ছে অ্যাকুয়াস এনওএইচ, মানে ডাইলিউট এনওএইচ এর কাজ মিটে যাচ্ছে, অ্যাকুয়াস এনওএইচ লাগছে, টেম্পারেচার থাকছে মাত্র 368 কেলভিন, প্রেসার আলাদা করে লাগছে না। সেকেন্ড স্টেপে অ্যাসিডিফিকেশন একটা হয়, অ্যাসিডিফিকেশনের জন্য ডাইলিউট HCl অ্যাড করা হচ্ছে। কারণ প্রথম স্টেপে এখান থেকে কি হবে? OH অ্যাড হবে, Cl বেরোবে, তারপরে ওই OH-টা আবার NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে ONA হয়ে যায়, ONA-টাকে আবার ডাইলিউট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করতে লাগে, যাতে ফাইনালি OH হয়ে যায়, ফাইনালি যাতে OH হয়ে যায়। এখন এখানে বল কটা নাইট্রো আছে রে? তাহলে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে কে? প্লাস আর এফেক্ট কে করছে? হ্যালোজেন। আর মাইনাস আর করছে কজন? একজন, দুজন, তিনজন। হবে না মানে এখন ভরে ভরে আরামসে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। এনএইচও লাগছে না এখানে, দেখ। ভেরি গুড, মানে এটা অনেকটা ইলেকট্রন ডেফিসিয়েন্টের মতন হয়ে যাচ্ছে, তাই না? একজন মাল সাপ্লাই করছে আর তুলছে কজন? ইলেকট্রন সাপ্লাই করছে একজন, তুলছে তিনজন। এ তো অ্যাকচুয়ালি কি ইলেকট্রন রিচ ডেফিসিয়েন্ট বানিয়ে দিয়েছি, হ্যালো অ্যালকেনের মতন বানিয়ে দিয়েছি। তাই এটাকে লেস ইলেকট্রন রিচও বলা উচিত নয়, এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি চলে আসছে। এখন এই পুরো সিস্টেমটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে উইথড্র করার মতন তিনটে গ্রুপ বসে আছে, প্রত্যেকে মাইনাস আর এর থ্রু দিয়ে উইথড্র করছে। তাই এখান থেকে যেটুকু বা ইলেকট্রন ডেন্সিটি আসছিল, সমস্ত ইলেকট্রন ডেন্সিটিকে তুলে নিচ্ছে তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে তিনজনে মিলে ইলেকট্রনকে তুলে নিচ্ছে। তিনজনে মিলে যদি ইলেকট্রনকে তুলে নেয়, এই রিং এ আর কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, পুরো একদম হ্যালো অ্যারিনের সমস্ত প্রাউড ভেঙে খান খান হয়ে গেছে। হ্যালো অ্যারিনের প্রাউড ছিল আমাকে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না, আমি এমন ইলেকট্রন রিচ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট বানিয়ে দেওয়া হয়েছে ওকে। ওই একই হ্যালো অ্যারিন এখনো প্লাস আর শো করছে, কিন্তু একলা ক্লোরিনের পক্ষে টানা সম্ভব হচ্ছে না। একলা হ্যালোজেন আর কিছু করতে পারছে না, কারণ তিনজন উইথড্র করতে বসে আছে। এখন তো এনএইচটাও লাগছে না, সিম্পল ওয়াটারের OH মাইনাস এসে রিঅ্যাক্ট করে যাচ্ছে, টেম্পারেচারও মাত্র 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 323 কেলভিনেই এখন রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। যেটা তৈরি হচ্ছে তাকে বলে পিক্রিক অ্যাসিড, ট্রাইনাইট্রোটলুইন ফেনল, ট্রাইনাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড। এই কনভারসেশনটা দেয় অনেক সময় যে পিক্রিক অ্যাসিড বানাও ফ্রম এই কম্পাউন্ডটা থেকে। পিক্রিক অ্যাসিড মনে রাখবে
ওই দিকের কম্পাউন্ডটাকে বলে পিক্রিক অ্যাসিড, ট্রাইনাইট্রোফেনল 2,4,6 ট্রাইনাইট্রোফেনল ওকে বলা হয় পিক্রিক অ্যাসিড। অ্যান্ড পিক্রিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে তখন NaOH অবধি লাগছে না, ওয়াটারের OH ওকে অ্যাটাক করে দিচ্ছে এবং Cl- কে আউট করে দিচ্ছে, 323 কেলভিনে রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তাই এখানে অ্যাসিডিফিকেশনের জন্য আলাদা কোনো প্রয়োজন নেই, কারণ NaOH তো লাগছে না, তো পরের স্টেপে সেকেন্ড স্টেপে অ্যাসিডিফিকেশনের বা কি প্রয়োজন আছে। তো ওয়াটার এবং 323 কেলভিন টেম্পারেচার দাও, ওয়াটার দিয়ে বয়েল করে যাও, রিঅ্যাকশন হয়ে যাবে। ওয়াটার দিয়ে বয়েল করলে রিঅ্যাকশন হয়ে যাবে। বল। একদম ডাউস প্রসেস, সবই চলছে ডাউস প্রসেস, সেম জিনিসই রিপিট হচ্ছে, ওখানেও ডাউস প্রসেস আছে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা ডাউস প্রসেস এখানে আমাদের পুরোপুরি ভাবে শেষ হলো। চলো দেখে নেওয়া যাক এবার রিঅ্যাক্টিভিটির অর্ডার। রিঅ্যাক্টিভিটির অর্ডার দেখছি আমরা, রেজোন্যান্স দেখতে হবে ভালো করে, বি প্রিপেয়ার ফর ইট। এর সঙ্গে আমিও একটা জুড়ে দিচ্ছি, নরমাল বেনজিন, একেও জুড়ে দিলাম। বলতে হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এর রেসপেক্টে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেসপেক্টে রিঅ্যাক্টিভিটি অর্ডার আমাদেরকে গেস করতে হবে। সো রিঅ্যাক্টিভিটি হতে গেলে আমরা জানলাম ইলেকট্রন ডেন্সিটিকে কম হতে হবে তবে গিয়ে রিঅ্যাক্টিভ হবে, রাইট? আমাদের লজিকটা তাহলে কি? আমাদের লজিকটা হচ্ছে লেস ইলেকট্রন ডেন্সিটি অন বেনজিন রিং। লজিকটা লিখে রাখবে, less electron density on benzene ring, that means more reactivity. রিঅ্যাক্টিভিটি তত বেশি। বেনজিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি কম মানে রিঅ্যাক্টিভিটি বেশি। তাহলে চেক করা যাক কোন বেনজিনের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি হতে পারে, কেমন হতে পারে। প্রথম কথা আমরা দেখছি, একে একে দেখি আমরা। নর্মাল বেনজিন ইলেকট্রন রিচ, নর্মাল বেনজিন ইলেকট্রন রিচ, ক্লোরোবেনজিন আরো রিচ। তাহলে যত রিচ হচ্ছে তত রিঅ্যাক্টিভিটি কি হবে? কমে যাবে। তার মানে একদম লিস্ট রিঅ্যাক্টিভ কি হবে? ক্লোরোবেনজিন, কারণ ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, লিস্ট রিঅ্যাক্টিভ। তারপরে থাকবে নর্মাল বেনজিন, ইলেকট্রন ডেন্সিটি একটু হলেও আছে বাট একটু হলেও কমেছে। এবারে নাইট্রো গ্রুপগুলোতে আসছি। নাইট্রো গ্রুপ আছে এখানে মেটাতে। প্রথম কথা, এখানে প্লাস আর চলছে, হ্যাঁ কি না? প্লাস আর আছে বলেই ইলেকট্রন ডেন্সিটি বেশি। এখানে প্লাস আরও আছে, এটা মাইনাস আর নয়, মাইনাস আই খালি, কারণ মেটান নাইট্রো রেজোনেন্সের থ্রু দিয়ে ইলেকট্রনকে তুলতে পারে না, জাস্ট হালকা ইলেকট্রনকে টানে, কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। কেন তুলতে পারে না? রেজোনেন্সে আসছে এক্ষুনি। এখানেও মাইনাস আর আছে, মাইনাস আইও আছে। মাইনাস আই মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমরা যে নিজের দিকে টানে তাকে বলে মাইনাস আই। আর পুরোপুরি নিয়ে নিলে ইন্ডাকটিভ, আর পুরোপুরি নিয়ে নিলে মাইনাস আর। প্যারা পজিশন এখানেও প্লাস আরও আছে, কারণ নাইট্রোজেন অক্সিজেন যে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভরা নিজের দিকেও টানবে আবার রেজোনেন্সও করেও টানছে। মানে দেখে নিচ্ছি এখানেও মাইনাস আর আছে, মাইনাস আই আছে, খালি প্লাস আর আছে। চেক করা যাক এবার রেজোনেন্স গুলোতে। দেখবো জাস্ট একটু এখন ওভারঅল ওভারভিউ নিয়ে বুঝে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা রেজোনেন্স দেখবো, জাস্ট ওভারভিউটা নেওয়ার চেষ্টা করছি। প্লাস আর দিয়ে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, শুধু মাইনাস আই দিয়ে ইলেকট্রন ডেন্সিটি কমছে। তাহলে এখানে কি ইলেকট্রন ডেন্সিটি বেশি কমছে না কম কমছে? কম কমছে। তার মানে এ হলো একটু হলো লেস রিঅ্যাক্টিভ হবে, এখানে ইলেকট্রন ডেন্সিটি আছে এখনো, কারণ অতটাও উইথড্র হচ্ছে না। এখানেও ইলেকট্রন ডেন্সিটি সাপ্লাই করছে, ইলেকট্রন ডেন্সিটি তুলছে, কিন্তু এই ফ্লোটা কি লিনিয়ার এন্ড স্মুথ না একটু টুইস্টেড ওয়েতে এরকম করে উঠছে? টুইস্টেড ফ্লো হচ্ছে, হ্যাঁ কি না? ইলেকট্রন ডেন্সিটির কি স্মুথ ফ্লো হচ্ছে না ইলেকট্রন ডেন্সিটির টুইস্টেড ফ্লো হচ্ছে? বল। এরকম ফ্লো হচ্ছে না? একটা স্ট্রেট জলের পাইপ দিয়ে জল স্মুথলি যাবে না বেঁকানো জলের পাইপ দিয়ে জল স্মুথলি যাবে? এখানে কি স্ট্রেট মুভমেন্টটা হচ্ছে? তাহলে একটু বেঁকে ইলেকট্রন উঠছে, একটু টুইস্টেড ওয়েতে ইলেকট্রন পাথওয়ে তা মুভ করছে। হ্যাঁ, নো ডাউট উইথড্র হচ্ছে, একজন সাপ্লাই করছে একজন উইথড্র করছে, বাট উইথড্রটা একদম স্মুথলি হচ্ছে না, একটু টুইস্টেড ওয়েতে হচ্ছে। তাহলে এখানে কি একদম দারুণ ডেফিসিয়েন্সি তৈরি হবে?
কম ডেফিসিয়েন্সি তৈরি হবে, মানে লেস রিঅ্যাক্টিভ থাকবে। আর এখানে লিনিয়ার ফ্লো হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো, পুরো লিনিয়ার ইলেকট্রন উইথড্রল। তাহলে এখানে মাইনাস আই এফেক্টের জন্য লেস ইলেকট্রন উইথড্রল, ইলেকট্রন কম উইথড্র হচ্ছে, লেস ইলেকট্রন উইথড্রল হচ্ছে। এখানে টুইস্টেড ওয়েতে ইলেকট্রন উইথড্রল হচ্ছে, টুইস্টেড ইলেকট্রন উইথড্রল। আর এখানে লিনিয়ার স্মুথ ইলেকট্রন উইথড্রল। একটাতে হচ্ছে এখানে তো ইলেকট্রন সাপ্লাই হচ্ছে, মানে এখানে ইলেকট্রন সাপ্লাই চলছে, এটা তো আলাদাই লেভেলে খেলছে। তাহলে এখানে সাপ্লাই আছে, এখানে উইথড্রল হচ্ছে বাট লেস, কারণ অনলি মাইনাস আই। এখানেও উইথড্রল হচ্ছে বাট টুইস্টেড, এখানে একদম স্মুথ উইথড্রল হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি লেস ইলেকট্রন ডেন্সিটি মানে হাই উইথড্রল হতে হবে, হ্যাঁ কি না, মোর ইলেকট্রন উইথড্রল। তার মানে যত বেশি ইলেকট্রনের উইথড্রল হবে, মোর ইলেকট্রন উইথড্রল, যত বেশি ইলেকট্রন উইথড্র হবে তত ইলেকট্রন ডেন্সিটি কমবে, তত রিঅ্যাক্টিভিটি বাড়বে। এটা হচ্ছে আমাদের লজিক। যত ইলেকট্রন উইথড্রল হবে তত হচ্ছে তোমার ইলেকট্রন ডেন্সিটি কমবে, ইলেকট্রন উইথড্র হয়ে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি কমে যাওয়া, তত রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে। মাথায় ঢুকেছে পুরো লজিকটা? বল সোম, পুরোপুরি মাথায় ঢুকেছে? পাক্কা? চল তাহলে দুটো এক্সাম, আরো দুটো কেস স্টাডি করে নি, তারপরে রেজোনেন্সে যাব। কেস স্টাডি, ক্লোরোবেনজিন, মেটানাইট্রোক্লোরোবেনজিন, অর্থোনাইট্রোক্লোরোবেনজিন, প্যারানাইট্রোক্লোরোবেনজিন, অর্থোপ্যারা ডাইনাইট্রোক্লোরোবেনজিন, 2,4,6 ট্রাইনাইট্রোক্লোরোবেনজিন। এই ওটা ওই ছিল পিক্রিক অ্যাসিড। এ বি সি ডি ই এফ, রিঅ্যাক্টিভিটির অর্ডার কি হবে? এ টু এফ। এ রিঅ্যাক্টিভিটি সবথেকে কম, যা ইচ্ছা বল, লেফট টু রাইটে বল। এ বি সি ডি ই এফ কি হচ্ছে রিঅ্যাক্টিভিটি? ঠিক, ঠিক আছে, ক্লিয়ার তো? কোশ্চেনে যাই দিক না কেন, এটা আমাদের লজিক থাকবে। এখানে ইলেকট্রনের সাপ্লাই হয় খালি, ডেন্সিটি বেশি, নিউক্লিওফাইল আসবে না। এখানে সাপ্লাইও হয়, উইথড্রলও হয়, বাট কম উইথড্রল হয়, তাই নিউক্লিওফাইল আসার চেষ্টা করবে। এখানে সাপ্লাইও হয়, উইথড্রলও হয়, বাট টুইস্টেড ওয়েতে এটা হয়, সেই জন্য নিউক্লিওফাইল এখনো একটু কম আসবে, কারণ অতটা ভালো উইথড্র হচ্ছে না। এখানে সাপ্লাইও হয়, উইথড্রলও হয়, লিনিয়ারলি হয়, দারুণ হচ্ছে, তাই নিউক্লিওফাইল আসা শুরু করবে। এখানে তো দুজন মিলে করছে, তাই আরো বেশি করে আসবে। এখানে তিনজন মিলে ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করে নিচ্ছে, তিনজন মিলে ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করে নিচ্ছে। ইলেকট্রন ডেন্সিটি যত উইথড্রল, তাহলে আমাদের লজিকটা দাঁড়াচ্ছে ইলেকট্রন উইথড্রল
ইলেকট্রন উইথড্রল যদি বেশি হয়, আমাদের এটাই খুঁজতে হবে এক্সাম হলে কোয়েশ্চেনে। ইলেকট্রন উইথড্রল যদি বেশি হয় তাহলে আমরা বলবো কি হচ্ছে, ইলেকট্রন ডেনসিটি কমছে বা ডেফিসিয়েন্সি বাড়ছে। ইলেকট্রন ডেনসিটি কমছে আর ইলেকট্রন ডেফিসিয়েন্সি বাড়ছে। আর ডেফিসিয়েন্সি বেড়ে যাওয়া মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাড়ছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাড়ছে। ক্লিয়ার হয়েছে? মাথা ঢুকেছে? এই পরম ঘুমাচ্ছিস নাকি রে? চল এবার রেজোন্যান্স কটা দেখে নি। 3টে রেজোন্যান্স আছে, কুইকলি দেখে নি চল। অনেক ঝামেলার চ্যাপ্টার। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড 150 পাতা। একটা একটা করে দেখে নি। প্যারাতে নাইট্রো থাকলে কি হয় দেখেছি, ড্র করে নিচ্ছে একবার, দেখে নে। প্যারাতে নাইট্রো আছে, কেমন করে হয় এটা আগেই দেখলাম, আর একবার জাস্ট দেখে নিচ্ছি। রেজোন্যান্স গুলো দেখে নি ভালো করে, চলো। সো লোন পেয়ার ডোনেট হচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, তারপরে এটা আবার ব্যাক করছে। আচ্ছা ব্যাকটাকে পরে দেখাচ্ছি। তাহলে কি রেজোন্যান্স হলো, এখান থেকে জার্নি শুরু করেছিল লোন পেয়ারটা, এখানে ডাবল বন্ড ফর্ম করলো, তার জন্য প্লাস চার্জ এলো। ডাবল বন্ড ফর্ম করার সঙ্গে সঙ্গে এখান থেকে এটা মাইনাস চার্জ হয়ে এখানে উঠে যাওয়ার কথা ছিল, ওটা এখানে শিফট হয়ে গেল। এই পাই বন্ড এখানে শিফট হয়েছে, এখানে দিয়েছি। এই পাই বন্ড নিচে শিফট হয়েছে, সো নিচে দিলাম। আর এই পাই বন্ড মাইনাস চার্জ হয়ে অক্সিজেনে শিফট হয়ে গেছে, অক্সিজেনে দিলাম। প্রথম ক্যানোনিক্যাল ফর্মটা এরকম তৈরি হলো। তাহলে এখানে প্লাস আর হয়েছে, রেজোন্যান্স হয়েছে বেনজিনকে ইউজ করে, দেন এখানে মাইনাস আর হয়ে গেছে, লিনিয়ারলি ইলেকট্রন উইথড্র হয়ে গেছে। এরপরে আবার ব্যাক শুরু হবে, ব্যাকটা এদিক থেকে যে কোনো দিক থেকে হতে পারে, সেদিক থেকে দেখাচ্ছি। এটা হবে, দেন এটা এখানে যাবে, দেন এটা এখানে যাবে, লোন পেয়ার ব্যাক করে যাবে, পুরো লিনিয়ারলি চলে যাচ্ছে একদম। মাইনাস এখানে ব্যাক করছে, ডাবল বন্ড এখানে ব্যাক করছে, এই ডাবল বন্ড এখানে ব্যাক করছে, এই ডাবল বন্ড লোন পেয়ার হয়ে ব্যাক করে যাচ্ছে। তাহলে রেজোন্যান্সের থ্রু দিয়ে দেখতে পেলাম এখানে লিনিয়ার উইথড্র হয়েছিল, পুরোপুরি লিনিয়ারলি উইথড্র হয়ে গেছিল। চলো এটা হচ্ছে প্যারাতে যদি থাকে, অর্থে থাকলে কি হয় দেখি চলো এবার। উপরে যেটা ড্র করা আছে বোর্ড ওয়ার্কটা দেখলে দেখতে পাবে, উপরেরটাতে বেসিক্যালি ওখানটা বা উপরটা যদি দেখো খেয়াল করো, বইতে উপরটাও মতন করে ড্র করা আছে, কিছুই না। ওপরটাতে আরো ভেঙে ভেঙে স্টেপ গুলো দেখিয়েছে, যে এই পাই বন্ডটা প্রথমে এখানে মাইনাস চার্জ বানিয়েছে, মাইনাস চার্জ থেকে আবার নিয়ে এসছে এখানে, আবার এটাকে মাইনাস চার্জ বানিয়েছে, মাইনাস চার্জ আবার এখানে নিয়ে আসছে, যখন ব্যাক করছে এটাকে মাইনাস চার্জ ফর্মে ফেলেছে, তারপরে মাইনাস চার্জ থেকে নিয়ে আসছে, মাইনাস চার্জ তৈরি করেছে, তারপরে আবার গেছে, অনেকগুলো স্টেপের থ্রু দিয়ে দেখিয়েছে। চলো এখন দেখবো আমরা নেক্সট কোথায় আছে, প্যারাতে আছে, সরি অর্থতে আছে, অর্থতে আছে NO2। রেজোন্যান্স শুরু করছি, অর্থে আছে NO2, এখানে আসছে প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে, এটা এখানে আসছে, এটা এখানে আসছে, এতদূর অব্দি এখনো কিন্তু মাইনাস চার্জ এখানেই ঘুরছে, এখনো যায়নি। এটা চলে গেল ওই দিকে, এটা এইদিকে আসার কথা ছিল, ওই দিকে চলে গেল, এটা ওইখানে চলে গেল, ক্লিয়ারলি টুইস্টেড ফ্লো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ক্লিয়ারলি মাইনাস চার্জ লোন পেয়ার শুরু হয়েছিল, লোন পেয়ারের জার্নি শুরু হয়েছিল এবং ওই দিকে চলে গেল লোন পেয়ারটা। লোন পেয়ারের জার্নি এখান থেকে শুরু হয়েছিল, এই পাই বন্ড এখানে এসেছিল,
এই পাই বন্ড ওদিকে গেছিল, এই পাই বন্ডটা ঘুরে এখানে যেতে পারতো, না ঘুরে বাইরের দিকে বেরিয়ে গেল, এই দিকে চলে গেল, NO2 টেনে নিল, NO2 টেনে নিলে বাইরের দিকে চলে গেল। ক্লিয়ারলি এখান থেকে জার্নি শুরু করেছিল, ঘুরে আবার এখানেই আসতে পারতো, বাট এখান থেকে জার্নি শুরু করে ক্লিয়ার এরকম টুইস্টেড হয়ে চলে গেল ওইদিকে, টুইস্টেড ফ্লো অফ ইলেকট্রন চলে গেল ওইদিকে। তার জন্য এই স্ট্রাকচারটা তৈরি হলো। টুইস্টেড হওয়ার জন্য অতটাও ইলেকট্রন উইথড্র হচ্ছে না, রিচনেস থাকছে, নিউক্লিওফাইল আসার চান্স কম। এটা আবার ব্যাক করছে, এবারে এটা এখানে আসছে, লোন পেয়ার ব্যাক করে যাচ্ছে, এটা ব্যাক করে পাবো, তাতে আবার এটা ব্যাক করে পাবো। ঠিক আছে, এটা হয়ে গেল অর্থতে, অর্থাৎ টুইস্টেড হইতে বেরিয়ে গেল, তারপর আবার এটা বা এটা যে কোনো একটা ব্যাক করতে পারে, এই ডাবল বন্ড এখানে ব্যাক করবে আলটিমেটলি, এন্ড এটা লোন পেয়ারটা ব্যাক করে যাবে অরিজিনাল এক্স এর কাছে। মেটায় কি হচ্ছে দেখছি চলো। এবারে দেখবো আমরা মেটাতে কি হচ্ছে। নাইট্রোজেনে প্লাস চার্জ আছে, ব্যাক করা, ডাবল বন্ডটাকে ইয়েস এন্ড লোন পেয়ারটাকে লোন পেয়ার ব্যাক করা, সিএক্স ডাবল বন্ডটাকে লোন পেয়ার করে ব্যাক করা, এটা হ্যাঁ ইয়েস। মেটাতে হলে কি হচ্ছে দেখি, মেটাতে কেন মাইনাস আটটা হয় না, খালি মাইনাস আই থাকে, ইলেকট্রোনেগেটিভ এন ইলেকট্রোনেগেটিভ ও, তাই মাইনাস আই থাকে, মাইনাস আটটা হয় না, কেন হয় না দেখবো। তাই মেটাতে অতটাও ইলেকট্রন উইথড্র হয় না, মেটাতে অতটাও ইলেকট্রন উইথড্র হয় না। মেটাতে আছে, ভালো করে দেখবে, ভালো করে মেটাটাকে ফলো করবে প্রত্যেকে। মেটাতে ইলেকট্রন উইথড্রয়িং অতটাও হয় না, খালি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো যেটুকু টানতে পারে, কিন্তু এরকম ইলেকট্রন ফ্লো পুরোপুরি করে না মেটার দিকে। কেন মেটার দিকে ইলেকট্রনের ফ্লো পুরোপুরি হয় না, মেটাতে কেন ইলেকট্রন মাইনাস আর দেখায় না, খালি মাইনাস আই দেখায়, ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য একটু একটু টানে। দেখো ভালো করে, রেজোন্যান্স শুরু করছি। এটা এখানে এলো যেরকম আসছিল প্লাস আর, তার জন্য এটা এখানে গেল যেরকম যাচ্ছিল, এটা এখানে গেল, ওই দিকে যাওয়ার স্কোপই পাচ্ছে না, এটা যেই এখানে গেল এটা এদিকে ঘুরে যাচ্ছে, ওই দিকে যাওয়ার স্কোপ পাওয়া যাচ্ছে না, তাই এখানে মেটার দিকে ইলেকট্রন ফ্লোই করলো না, শুরু হয়েছিল আবার এখানেই ব্যাক করে চলে গেল। দ্যাট ইজ নো মাইনাস আর বাই মেটা নাইট্রো গ্রুপ, অনলি মাইনাস আই, কোনো মাইনাস আর হবে না, অনলি মাইনাস আই হবে। নো মাইনাস আর বাট অনলি মাইনাস আই, মাইনাস আই মানে ইলেকট্রন, এটা তো ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ গুলো একটু একটু ইলেকট্রনটা টানে, সো ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য একটু একটু যে ইলেকট্রন টানবে ওইটুকুই থাকছে, কারণ রেজোন্যান্স শুরু হয়েছিল, বাট ওই দিকে যাওয়ার অপশন পাচ্ছে না, পাই বন্ডটা এইখানে আছে ঘুরে যাচ্ছে এদিকে, ওই দিকে যাওয়ার মতন স্কোপই পাচ্ছে না, তাই এখানে মেটা ইলেকট্রনকে প্রপারলি উইথড্র করে মাইনাস আর দেখাতে পারছে না, ইলেকট্রন রিচনেস থেকে যাচ্ছে, নিউক্লিওফাইল একটু হলেও কম আসবে। পুরো অবজারভেশন পুরোপুরি হয় ক্লিয়ার হচ্ছে, বলো মাথায় পুরোপুরি ঢুকে গেছে কিনা, হ্যাঁ কিনা? বেশ, তাহলে এখান অবধি আমাদের মাথায় প্রপারলি একদম হ্যালো অ্যারিনের সমস্ত বেসিক রিয়াকশনস গুলো কি হয়ে গেছে, বল সোহম মাথায় ঢুকেছে তো? সমস্ত হ্যালো অ্যারিনের বেসিক রিয়াকশন মাথায় ঢুকেছে। চল এবার আমরা একটা এক্সাম্পল করছি। ডাউস প্রসেস শেষ হলো এখানে, ডাউস প্রসেস। এবারে জাস্ট সিম্পল কতগুলো রিয়াকশন দেখবো। বলছে অ্যানিলিন কেমন করে ফর্ম হয়, জাস্ট রিয়াকশন, মেকানিজমের পার্ট শেষ হয়ে গেছে পুরোপুরি, মেকানিজমের আর কোনো হ্যালো অ্যারিনে মেকানিজমের আর কোনো পার্ট নেই, টোটাল হ্যালো অ্যারিনে মেকানিজম এবং মেকানিজম বলো, রেজোনেন্স বলো, কনসেপচুয়াল জায়গাটা বলো, কনসেপচুয়াল পুরো পার্টটা হ্যালো অ্যারিনের রিয়াকশনের কনসেপচুয়াল টোটাল জায়গাটা এখানে শেষ হচ্ছে। এখন আমরা কুইকলি পরপর রিয়াকশন স্টাডি করব। খালি প্রথমটা বলছে অ্যানিলিন ফরমেশন, বলছে ক্লোরোবেনজিন নাও, 2 মোল অ্যামোনিয়া দাও, কিউপ্রাস অক্সাইড দাও, 475 কেলভিন টেম্পারেচার রাখো, 60 অ্যাটমসফিয়ার প্রেসার রাখো, অ্যানিলিন পাওয়া যাবে। প্রথম কথা বলো, ক্লোরোবেনজিন কি হাইলি রিঅ্যাক্টিভ কি লেস রিঅ্যাক্টিভ? লেস রিঅ্যাক্টিভ বলে হাই টেম্পারেচার 475 কেলভিন টেম্পারেচার, 60 অ্যাটমসফিয়ার প্রেসার, কিউপ্রাস অক্সাইড এগুলো লাগছে। শুধু অ্যামোনিয়া দিলেই অ্যামোনিয়া নিউক্লিওফিলিক রিঅ্যাকশন যে করছে তা নয়, সেখানে অনেকগুলো জিনিস এক্সট্রা লাগছে, এগুলো খেয়াল রাখতে হবে। কিউপ্রাস অক্সাইড লাগছে, ক্যাটালিস্ট,
সঙ্গে 475 কেলভিন টেম্পারেচার ড্রাস্টিক কন্ডিশনও লাগছে, সঙ্গে 60 অ্যাটমসফিয়ার প্রেসার, এই সমস্ত ড্রাস্টিক কন্ডিশন গুলো লাগছে। ড্রাস্টিক কন্ডিশনের প্রেজেন্সে অ্যামোনিয়া থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, এখানে অ্যামোনিয়াই হচ্ছে নিউক্লিওফাইল, অ্যামোনিয়া থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, ক্লোরিন আউট হচ্ছে, আউট হওয়ার সময় অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন নিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? অ্যামোনিয়া হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, Cl- আউট হয়েছে, অ্যাটাকটা নরমালি করার কথা নয়, তাই কিউপ্রাস অক্সাইড আছে ক্যাটালিস্ট হিসেবে। কিউপ্রাস অক্সাইডের Cu+ আয়নটাও বেসিক্যালি ক্লোরিনটাকে টানতে হেল্প করে। ক্লোরিন তো পার্শিয়াল ডাবল বন্ডে আছে না, তাই পার্শিয়াল ডাবল বন্ডের ক্লোরিন এমনি এমনি বেরোবে না, পার্শিয়াল ডাবল বন্ডের ক্লোরিনকে বাইরে থেকে আবার টানানো করা হচ্ছে Cu2+ গিয়ে, Cu+ গিয়ে। মানে গল্পটা কি, এমনিতে নিউক্লিওফাইল আসবে, পার্শিয়াল ডাবল বন্ডেড ক্যারেক্টারের হ্যালোজেন বেরিয়ে যাবে, এটা কি হবে? নিউক্লিওফাইল অ্যাটাক করবে আর পার্শিয়াল ডাবল বন্ডের হ্যালোজেন বেরিয়ে যাবে, হবে না? তাই ওই হ্যালোজেনটাকে বাইরে দিয়ে আবার টানানো করছে, হ্যালোজেনটাকেও বাইরে দিয়ে টান মারছে কেউ একজন, কে? Cu+, Cu+ আয়ন ক্যাটালিস্ট দেওয়া হয়েছে ওই জন্য। Cu+ আয়ন বেসিক্যালি এই কাজটা করছে, Cu+ আয়নকে এজেন্ট ফিট করা হয়েছে। ও বলছে ভাই ক্লোরিন ডাবল বন্ড আছে, ঠিক আছে ছেড়ে দে ভাই, তাই লাস্টে এটা তৈরি হয়ে যাচ্ছে Cu2Cl2। ক্লোরিনকে টান মেরে বের করে নিচ্ছে Cu+, কারণ ডাবল বন্ড ক্যারেক্টার আছে এখানে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ব্রেক হতো না, খালি অ্যামোনিয়ার রিঅ্যাকশন করলে ব্রেক হতো না, অ্যামোনিয়া দিয়ে রিঅ্যাকশন করানোর পরেও বাইরে থেকে কাউকে একজনকে টানও মারাতে হচ্ছে, বাইরে থেকে টান মারছে, হাই টেম্পারেচার হাই প্রেসার আছে, তবে গিয়ে এখানে রিঅ্যাকশনটা হচ্ছে এবং অ্যানিলিন তৈরি হচ্ছে। মাথায় ঢুকেছে? পরেরটা সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন তৈরি করার জন্য একইভাবে আমাকে সায়ানাইড অ্যাটাক করাতে হবে, সেখান থেকে Cn- অ্যাটাক করছে, Cn- যখন অ্যাটাক করছে এখানেও পিরিডিন আছে, পিরিডিন এখানে সলভেন্টের রোলও প্লে করছে, আবার পিরিডিন এখানে ক্যাটালিস্টের রোলও প্লে করছে, 475 কেলভিন টেম্পারেচার আছে। সো ক্লিয়ারলি সায়ানাইড জয়েন করে যাচ্ছে, সায়ানোবেনজিন রেডি। সো ব্রোমোবেনজিন ছিল, CuCN দিয়েছি, সায়ানাইড অ্যাটাক করেছে, সায়ানাইড নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, ব্রোমিন মাইনাস হবে। এখানে পিরিডিন মলিকিউলটাও একই কাজ করছে, সলভেন্টের রোলও প্লে করছে, আবার Br- কে বের করতেও হেল্প করছে, হাই টেম্পারেচার স্টিল আছে 475 কেলভিন, Br- বেরোচ্ছে আলটিমেটলি এন্ড Cn- জয়েন করছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? মাথায় ঢুকেছে? এবারে এই সায়ানোবেনজিনের 3টি ইম্পর্টেন্স আছে, কি কি ইম্পর্টেন্স চলো দেখে নি। চেঞ্জ করছি সায়ানোবেনজিনের 3টি ইম্পর্টেন্স, এটা আমরা হ্যালো অ্যালকেনও দেখেছিলাম, এখানেও দেখে নিচ্ছি সায়ানোবেনজিনের 3টি ইম্পর্টেন্স। সায়ানোবেনজিন, অ্যাপ্লিকেশন অফ সায়ানোবেনজিন, C≡N যদি থাকে, প্রথম অ্যাপ্লিকেশন যদি কনসেন্ট্রেটেড HCl দেওয়া হয় অথবা অ্যালকালাইন H2O2, তাহলে এখানে কি যে করছিস তোরা কে জানে, ক্যামেরা আছে ওখানে, ঘুমাচ্ছে মনে হচ্ছে সোহম নাকি রে? হ্যাঁ ঘুমাচ্ছে বসে বসে, খাতা পড়ে যাচ্ছে হাত থেকে। কনসেন্ট্রেটেড HCl দেওয়া আছে, কনসেন্ট্রেটেড HCl দেওয়া হচ্ছে অথবা অ্যালকালাইন H2O2 দেওয়া হচ্ছে। কনসেন্ট্রেটেড HCl, এই গল্প না, দেখে নাও, কনসেন্ট্রেটেড HCl আর অ্যালকালাইন H2O2 দুটোর মধ্যে যে কোনো একজনকে দেওয়া হবে, তাহলে পার্শিয়াল হাইড্রোলাইসিস হবে, আর সেটা হলে সায়ানাইড গ্রুপ অ্যামাইড গ্রুপে কনভার্ট হয়ে যাবে, CONH2। পুরো সায়ানাইড গ্রুপটা অ্যামাইড গ্রুপ তৈরি করবে, ছিল সায়ানাইড তৈরি হবে অ্যামাইড গ্রুপ, বেনজামাইড ছিল সায়ানাইড তৈরি হবে অ্যামাইড, পার্শিয়াল হাইড্রোলাইসিস হয়ে যাবে, হয় কনসেন্ট্রেটেড HCl দাও অথবা অ্যালকালাইন H2O2 দাও। যদি এখানে ডাইলিউট HCl দিয়ে দিতে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যেত, ছিল সায়ানাইড হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, সায়ানাইড ছিল হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ডাইলিউট HCl দিলে এখানে কমপ্লিট হাইড্রোলাইসিস হচ্ছে, ছিল সায়ানাইড দিয়ে দাও সোডিয়াম ইথানল, তাহলে রিডাকশন হয়ে যাবে, রিডাকশন সোডিয়াম ইথানল দিলে রিডাকশন হয়ে যাবে, আর রিডাকশন হলে ছিল সায়ানাইড হয়ে যাবে একটা 1 ডিগ্রি অ্যামিন CH2NH2,
সায়ানাইডটা CH2NH2 হয়ে যাবে। একবার যদি কোনোভাবে আমরা সায়ানোবেনজিন পেয়ে যাই, যদি পুরোটা বুঝে থাকো, একটা কনভার্সন দেবে এক্ষুনি করতে হবে। সায়ানোবেনজিন কেমন করে পাই জেনেছি, ব্রোমোবেনজিনে CuCN দিতে হবে, পিরিডিন দিতে হবে, 475 কেলভিন টেম্পারেচার রাখতে হবে, তাহলে সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন থেকে যেদিকে ইচ্ছা যাওয়া যাবে, সায়ানোবেনজিন থেকে অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড, CH2NH2 যেদিকে ইচ্ছা যাওয়া যাবে। আর ব্রোমোবেনজিন কেমন করে তৈরি করতে হয় তাও জানি, স্যান্ডমায়ার, গাটারম্যান, অনেক কিছু আছে, হ্যাঁ কি না? চল তাহলে এটা কনভার্সন করে ফেলি নাকি রে? হ্যাঁ চল কনভার্সন করে ফেলি একটা। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, অনেক লেখা বাকি। আমরা এখন একটা কনভার্সন করব। সো কোশ্চেন নিয়ে নাও, কনভার্ট অ্যানিলিন থেকে ওই লাস্টের মলিকুলটা, অ্যানিলিন থেকে ওই লাস্টেরটা CH2NH2 ফ্রম অ্যানিলিন। দেখি কার কার হ্যালোয়ারিন পড়া হলো। অ্যানিলিন টু C6H5 CH2NH2 লাস্টেরটা, জানি না কটা হবে দেখি। এরকম কোনো ব্যাপার নেই, পুরোটা দেখবো আমরা, মাঝখানে যা খুশি দিক সেখানে ফিট করে দিতে পারবো। পুরোটা আমাদের, পুরোটা কনসেপ্টটা তো আমাদের রাখতে হবে না। দেখ কনভার্সনটা ভালো করে ফলো কর, এর মাঝখানে অনেকগুলো কনভার্সন ঢুকে যাচ্ছে, একটা কনভার্সন করবো এখান থেকে যা খুশি দিতে পারে। বলছে কনভার্ট করো অ্যানিলিন থেকে অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে বল, একটা কার্বন শুধু বেড়েছে, হ্যাঁ কি না? অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে, এটা থেকে ওটা কনভার্ট করতে দিয়েছে, দেখে মনে হচ্ছে খুবই সোজা কনভার্সন, এটা কার্বন বাড়াতে হবে। আর মনে রাখতে হবে কার্বন নাম্বার যদি কোথাও বাড়াতে হয় তাকে স্টেপ আপ রিয়াকশন বলে। আর স্টেপ আপ রিয়াকশনের জন্য একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট হচ্ছে সায়ানাইড। স্টেপ আপের জন্য সায়ানাইড হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। তাহলে সামহাও সায়ানাইড কি এখানে ঢোকাতে হবে। এখানে সায়ানাইড কি করে পাবো, চলো একটা একটা করে চেক করছি। অ্যানিলিন মলিকুল নিলাম, ভালো করে দেখবে ইম্পর্টেন্ট কনভার্সনে আছি। অ্যানিলিন মলিকুলে নিলাম, অ্যানিলিন মলিকুলে প্রথমে দেবো হচ্ছে NaNO2HCl, ডায়াজোটাইজেশন করব 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। হ্যালো অ্যারিনে প্রিপারেশনে পড়েছি, হ্যালো অ্যারিনে প্রিপারেশনে পড়েছি অলরেডি। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নেব, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যানিলিন মলিকুল নেব, অ্যানিলিন মলিকুল 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার NaNO2HCl, তাহলে ডায়াজোটাইজেশন হয়ে যাবে, N2 প্লাস বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা তৈরি হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি HNO2 তৈরি হয় ইন সিটু, ইন সিটুতে HNO2 তৈরি হয়, আর ইন সিটুতে তৈরি হওয়া HNO2 রিয়াকশন কন্টিনিউ করে। ইন সিটুতে তৈরি হওয়া HNO2 যখন রিয়াকশন কন্টিনিউ করে তখন অ্যানিলিন মলিকুল NH2 গ্রুপটা N2 প্লাস Cl মাইনাস হয়ে যায়, অ্যানিলিন মলিকুলটা N2 প্লাস Cl মাইনাস হয়ে যায় HNO2 এর প্রেজেন্সে। আর HNO2 কে ইন সিটুতে তৈরি করা হয় বাই NaNO2 এবং HCl এট আইস কোল্ড কন্ডিশন। এরপরে স্যান্ডমায়ার বা গাটারম্যান কোনো একটা করব, গাটারম্যানটাকে প্রেফার করি তাই কপার আর HBr দেব। গাটারম্যান রিয়াকশন করলাম, তাহলে এখান থেকে তৈরি হবে ব্রোমোবেনজিন, HCl আউট হয়ে যাবে আর নাইট্রোজেন গ্যাস আউট হয়ে যাবে, ব্রোমোবেনজিন তৈরি হবে। HCl আউট হবে, নাইট্রোজেন গ্যাস আউট হবে, ব্রোমোবেনজিন তৈরি হবে। রিয়াকশনটাকে বলছি গাটারম্যান, অলরেডি করেছি হ্যালো অ্যারিনে প্রিপারেশনে। গাটারম্যান হয়ে গেলে এর উপরে দেব CuCN আর পিরিডিন, এক্ষুনি করলাম। CuCN পিরিডিন দেব, 475 কেলভিন টেম্পারেচার রাখবো। CuCN আর পিরিডিন দিয়ে 475 কেলভিন টেম্পারেচার রাখবো, তৈরি হয়ে যাবে সায়ানোবেনজিন। ব্রোমিন হয়ে যাবে সায়ানাইড। সায়ানাইড একবার পেয়ে গেলে রিডাকশন করব, লাস্টে যেটা করলাম সোডিয়াম ইথানল দিয়ে রিডাকশন। কটা স্টেপ লাগলো ইকশান?
হয়ে গেল। তার মানে কনভার্সন মানে কিন্তু কোনো একটা কনসেপ্ট নয়, অনেকগুলো কনসেপ্টকে জুড়লে তবে একটা কনভার্সন হবে। অ্যানিলিন মলিকুল থেকে গেলাম হচ্ছে প্রথমে ডায়াজোনিয়াম সল্টে, NNO2HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবার তোমাকে এখানে যে কোনো জায়গা থেকে তুলতে পারে, তোমাকে বলতে পারে এটা থেকে এটা দাও, তুমি এইটুকু করে দেবে, এইটুকু করে দেখিয়ে দেবে, ব্রোমেনজিন থেকে এটুকু করে দেখিয়ে দেবে। তোমাকে এখান থেকে যে বলবে তার কোনো মানে নেই, তোমাকে এখান থেকেও বলতে পারে এইখান থেকে এইটা দাও, তাহলে ওইটুকু পার্ট করবে, যে পার্টটুকু চাইবে সেটুকু করে দেবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে সবটা? বেশ, লেখা হয়েছে কনভার্সনটা, পরম হয়েছে লেখা। চল আমরা লাস্ট দুটো রিয়াকশনে আছি। হ্যালো অ্যারেন শেষের পথে, লাস্ট আমরা দুটো রিয়াকশনে আছি। বলছে গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট কাকে বলে সেটা দেখে নি। গ্রিগনার রিয়েজেন্ট কি করে তৈরি হয়? ব্রোমোবেনজিন বা যে কোনো হ্যালোবেনজিন তার উপরে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এই ফিনাইল গ্রুপটা আর ব্রোমিন বা হ্যালোজেন তার মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকে যায়। মানে ইন জেনারেল বলতে গেলে এরকম হবে, ধরো হ্যালোবেনজিন ছিল, তার উপরে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দেওয়া হলো। ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিলে MgX হয়ে গেল। এটা বেনজিন আর হ্যালোজেনের মাঝখানে, ফিনাইল গ্রুপ আর হ্যালোজেনের মাঝখানে Mgটা ঢুকে গেল, ফিনাইল গ্রুপ আর হ্যালোজেনটার মাঝখানে Mg ঢুকে গেল, এটাকে বলছি গ্রিগনার রিয়েজেন্ট। পরেরটা ফিটিক রিয়াকশন। এটা অনেকটা এক্স্যাক্টলি উডস রিয়াকশনের একটা অ্যারোমেটিক ভার্সন। তো চলো উডসটা দেখে নি, দেন ফিটিকে আসছি। উডস রিয়াকশনের একটা জাস্ট অ্যারোমেটিক ভার্সন ফিটিক। তাহলে আমরা উডস ফিটিকটাও দেখতে পাবো। গ্রিগনারে ব্রোমোবেনজিন, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, তাহলে ফিনাইল MgBr। ম্যাগনেসিয়াম হচ্ছে রিয়েজেন্ট, ড্রাই ইথার হচ্ছে সলভেন্ট, দিয়ে এটা গ্রিগনার কম্পাউন্ডটা হচ্ছে এটা। উডস রিয়াকশন দেখে নি প্রথমে, কারণ এখন তিনটে দেখতে চলেছি আর লাস্টে একটা দেখবো, তাহলে শেষ আজকের মতন। হ্যালো অ্যারিন, ইজি ইজি, একই টাইপের রিয়াকশন সবকটা। উডস রিয়াকশন, এটা হচ্ছে উডস রিয়াকশন। অ্যালকিল হ্যালাইড আছে, 2 মোল সোডিয়াম দিয়েছি, অ্যালকিল হ্যালাইডের 1 মোল আছে। এটা অ্যালকেনে পড়েছো, ক্লাস 11 এ অ্যালকেনে পড়েছো একদম। অ্যালকিল হ্যালাইড আছে, 2 মোল সোডিয়াম দিয়েছি, অ্যালকিল হ্যালাইড আর 1 মোল নিয়েছি, ড্রাই ইথার আছে সলভেন্ট, ডাবলিং রিয়াকশন, ভেরি গুড। তাহলে এই পার্টটা আউট হয়ে যায়, অ্যালকিল গুলো জয়েন করে যায়, একটা কার্বনের চেনওয়ালা কম্পাউন্ড থেকে দুটো কার্বনের চেনওয়ালা আমরা অ্যালকেন পেয়ে থাকি, তাই এটাকে আমরা ডাবলিং রিয়াকশনও বলতে পারি। এটা হচ্ছে উডস রিয়াকশন, হ্যালো অ্যালকেনদের জন্য হয়। এটা আমরা অ্যালকেনের প্রিপারেশনে পড়েছিলাম। অ্যালকিল হ্যালাইড আছে, সোডিয়াম দিয়েছি 2 মোল, সেকেন্ড মোল অ্যালকিল হ্যালাইড আছে, ড্রাই ইথার দিয়েছি, অ্যালকেন তৈরি হয়ে গেছে, অ্যালকিল গুলো জয়েন হয়ে গেছে। এরই এবার অ্যারোমেটিক ভার্সনে আসছি, নিজেই করতে পারবে দেখো। ফিটিক রিয়াকশন, এটারই অ্যারোমেটিক ভার্সন। সো এখন অ্যালকিলের জায়গায় ফিনাইল গ্রুপ নিলাম, ব্রোমোবেনজিন নিয়েছি, সঙ্গে 2 মোল সোডিয়াম দিয়েছি, এন্ড এখানে আরো একটা ব্রোমোবেনজিন মলিকুল আছে। বল প্রোডাক্ট কি হবে? ডাইফিনাইল, ভেরি গুড। এই পার্টটা আউট হয়ে যাবে একই রকম ভাবে, ঠিক যেরকম ভাবে ওখানে NaBr আউট হচ্ছিল এখানেও NaBr আউট হয়ে যাবে। ড্রাই ইথার সলভেন্ট দেব, ড্রাই ইথার সলভেন্ট দিলে দুটো ফিনাইল রিং জয়েন করে যাবে, ঠিক যেরকম দুটো অ্যালকিল জয়েন করেছিল এখানে দুটো ফিনাইল জয়েন করবে, সঙ্গে 2 মোল NaBr আউট হয়ে যাবে। ঠিক উডস এর একদম কপি পেস্ট হয়েছে, উডস এর ডাইরেক্ট কপি পেস্ট হয়েছে। NaBr আউট হয়েছে, ডাইফিনাইল জয়েন করে গেছে, ডাইফিনাইল ওই কম্পাউন্ডার নাম, দুটো ফিনাইল গ্রুপ জয়েন করে গেছে। এখানে না ইউজুয়ালি ব্রোমিনটাই থাকে, আয়োডিনও থাকতে পারে, ক্লোরিন দিয়ে ইউজুয়ালি করা হয় না। উডস আর ফিটিক ক্লিয়ার সোহম? তাহলে চলো উডস ফিটিক করবে এবার। উডস ফিটিক,
উডস ফিটিক রিয়াকশন। তাহলে একটা রিয়েজেন্ট নেব হচ্ছে ফিটিকের, আর অন্য রিয়েজেন্টটা নেব উডসের। একটা রিয়েজেন্ট নিয়েছি কার? ফিটিকের। অন্যটাকে নিয়েছি, একটা রিয়াক্ট্যান্ট ফিটিকের, অন্য রিয়াক্ট্যান্টটা উডসের। ড্রাই ইথার দিয়ে দেবো, টলুইন তৈরি হয়ে যাবে। NaBr আউট হবে, CH3 জয়েন করবে বেনজিনকে, বেনজিনকে CH3 জয়েন করবে, টলুইন তৈরি হবে। তাহলে বেনজিন থেকে যদি টলুইনে যেতে বলে একটা মেথড পাওয়া গেল, উডস ফিটিক। বেনজিন থেকে টলুইনে যেতে বললে একটা রিয়াকশন পাওয়া গেল উডস ফিটিক। একটা নিয়েছি বেনজিন পার্ট ব্রোমেনজিন, আর একটা নিয়েছি অ্যালকিল পার্ট মিথাইল হ্যালাইড, মিথাইল ব্রোমাইড। বেনজিনে বিআর কি করে এলো বল? হ্যালো অ্যারেনে প্রিপারেশন পর FeCl3 আর Br2 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক ডাইরেক্ট হ্যালোজেনেশন, ডাইরেক্ট হ্যালোজেনেশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, FeBr3 Br2 FeCl3 Cl2 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছিল, দিয়ে একটা একটা করে ব্রোমিন ক্লোরিন এগুলো ইলেকট্রোফাইল গুলো হ্যালোনিয়াম আয়ন গুলো জয়েন করছিল। এরকম করেই বেনজিনে ব্রোমেনজিন আনতে হবে। হ্যালোনিয়াম আয়ন জয়েন করাতে হবে FeBr2, FeBr3 আর Br2, FeBr3 আর Br2 জয়েন করালেই বেনজিন হয়ে যাবে ব্রোমেনজিন। ব্রোমেনজিনে দিতে হবে এবারে অ্যালকিল ব্রোমাইড, সঙ্গে উডস ফিটিক করে দিতে হবে 2 মোল সোডিয়াম দিয়ে, তাহলেই পেয়ে যাবো টলুইন। একদম এরই মতন সিমিলার রিয়াকশন, উলম্যান রিয়াকশন। এটা একদম ফিটিকের কপি পেস্ট, শুধু আয়োডিন দিয়ে। ফিটিকের কপি পেস্ট, শুধু সোডিয়ামের জায়গায় কপার থাকবে। ওই তো তিনটে রিয়াকশন, একটা পার্শিয়াল হাইড্রোলাইসিস, একটা কমপ্লিট হাইড্রোলাইসিস, আর একটা হচ্ছে ওই ইয়ে তৈরি হলো রিডাকশন। ইম্পর্টেন্স অফ সায়ানোবেনজিন তো জীবনেও জিজ্ঞেস করবে না, কারণ এটা বাচ্চা কোয়েশ্চেন। জিজ্ঞেস করবে কনভার্সন, কনভার্সন করতে গেলে সায়ানোবেনজিন থেকে কি কি পাওয়া যায় জেনে রাখতে হবে, যাতে কোনোভাবে যদি একবার সায়ানোবেনজিন পেয়ে যায় সেখান থেকে অন্যগুলোও পেতে পারি। একদম ফিটিকের কপি পেস্ট, উলম্যান রিয়াকশন। শুধু সোডিয়ামের জায়গায় কপার আছে। ফিটিকের কপি পেস্ট পুরোপুরি, উলম্যান রিয়াকশন। ডাইফিনাইল তৈরি হচ্ছে, আর কিউপ্রাস আয়োডাইড তৈরি হচ্ছে 2 মোল। ফিটিকের পুরোপুরি কপি পেস্ট এটা। এটা আয়োডোবেনজিনের জন্যই খালি অ্যাপ্লিকেবল। আয়োডোবেনজিনটা দিয়ে যদি কপার দেওয়া হয়, 2 মোল কপার দিয়ে ড্রাই ইথার দিয়ে রিয়াকশন করা হয়, তাহলে একইভাবে যেখানে ব্রোমিন ব্রোমিন সোডিয়াম আউট হয়ে যাচ্ছিল দিয়ে ডাইফিনাইল তৈরি হচ্ছিল, সেম ওয়েতে এখানেও ডাইফিনাইল তৈরি হচ্ছে এবং সঙ্গে CuI আউট হয়ে যাচ্ছে। উডস ফিটিক, চারটে রিয়াকশন সেম সেম, উডস ফিটিক, উডস ফিটিক, উলম্যান, একই টাইপের রিয়াকশন চারটেই। একটা মনে থাকলে চারটেই মনে থাকা উচিত। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের হ্যালো অ্যারিনের সমস্ত রিয়াকশন 90% রিয়াকশন হ্যালো অ্যারিন আমরা শেষ করেছি। 2-4টে যদি বাকি থাকে সেগুলো করেসপন্ডিং অফলাইন ব্যাচে তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো, যারা সল্টলেক ব্যাচে আছো। আজকে সন্ধ্যাবেলাতে অ্যাজ সাচ কোনো ক্লাস থাকছে না, কিছু প্রবলেমের জন্য আমি রাখতে পারিনি। নেক্সট উইকে অ্যাজ ইউজুয়াল আমাদের অফলাইন ব্যাচ থাকবে, অফলাইন ক্লাস থাকবে। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। পুরো বোর্ড ওয়ার্ক আমি গ্রুপে পোস্ট করে দেবো। কারোর যদি কোথাও কপি করা না হয়ে থাকে বা দেখা না হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা বোর্ড ওয়ার্ক থেকে ফলো করে নিও। চলো টাটা আজকের মতন। কারো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ লিভ করতে পারো। বের করো।